প্রায় 1টা বাজবে। নিশুদ রাতের নিস্তব্ধতা কাটিয়ে কেবল শেয়ালের হুক্কা হুয়া আর ঝিঁঝি পোকার একটানা ডাক ছড়িয়ে পড়ছে কন্টকপুর গ্রামের আনাচে কানাচে। আজ একটু আগে এই গ্রামের প্রতাপশালী জমিদার মণি শুভ্র ঠাকুরের মেজ ছেলে রজত শুভ্র ঠাকুরের শুভ বউ ভাতের অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে। উৎসবের রেশ মিলিয়ে গেলেও সারা বাড়ি জুড়ে এখনো রাজকীয়ভাবে ঝলমল করছে রঙিন আলোর রোশনাই। বাতাসে ভাসছে বাড়ির দেওয়াল জুড়ে সাজানো রজনীগন্ধা আর গাঁদা ফুলের রাজকীয় মালাগুলোর মন মাতানো সুবাস। উৎসব মুখর সানাইয়ের সুর রাত বাড়ার সাথে সাথে স্তব্ধ হয়েছে ঠিকই, তবে তার মায়াবী টানের রেশ তখনও যেন আধারের বুক চিরে এই নিঝুম নিস্তব্ধতার মাঝে প্রতিধ্বনিত হচ্ছিল। ফুলসজ্জার সব আচার অনুষ্ঠান নির্বিঘ্নে চুকে যাওয়ার পর সদ্য বিবাহিতা স্ত্রীকে ঘরে একাকী অপেক্ষায় রেখে বাড়ির পিছনের বাগানটায় আসে রজত শুভ্র। তার এক হাতে একজোড়া পায়ের তোড়া এবং অপর হাতে একটি কাঁচের পাত্র, তাতে টলটল করছে মদিরার তিক্ত রস। বাগানে এক কোণে সুন্দরভাবে সাজানো রয়েছে একটি গদিযুক্ত আসন, আর সামনে রয়েছে দুটি ছোট ছোট বেতের আরাম কেদারা। ভাবলেশীনভাবে সেখানে বসে অবিশ্রান্তে সে মদিরার পাত্রে চুমুক দিতে লাগে রজত। তার দৃষ্টি তখনও স্থির রয়েছে হাতের তালুতে থাকা নুপুর জোড়ার দিকে। চোখে মুখে এক তীব্র যন্ত্রণা আর শূন্যতা। এমন সময় একটা পুরুষ কণ্ঠ কানে এলো তার। এসব ছাই পাশার খাস না, সৌদামিনী তোর জন্য অপেক্ষা করছে। আজ তো তোদের ফুলসজ্জা। চোখের জল আড়াল করে নুপুর জোড়া হাতের মুঠোয় শক্ত করে ধরল রজত শুভ্র। ক্ষীণ কণ্ঠে সে বলে, ওকে ভুলে আমি সৌদামিনীর সাথে জীবন কাটাতে পারবো না বিবেক। বিবেক রজতের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিল। দেখো, জীবন কিন্তু থেমে থাকে না। ওই মেয়েটা যদি সত্যি তোকে ভালোবাসতো তাহলে এইভাবে ছেড়ে যেত না। পরিবারের পছন্দে যখন বিয়েটা করেছিস, নতুন করে সব কিছু তাহলে শুরু করার চেষ্টা কর। সৌদামিনী মেয়েটা সত্যিই খুব ভালো। বিবেকের অনেক অনুরোধ বিরোধ এবং বোঝানোর পর অতঃপর টালমাটাল পায়ে নিজের ঘরে এলো রজত শুভ্র। দোতলার একদম কোণের দিকে তার শয্যাঘর। দরজা খুলে ঘরের অন্দরে পা রাখতেই আচম্বিত থমকে যায় সে। ঘরের ভেতর নিরলস ভাবে জ্বলছে হ্যারিকেনের শিখা, কিন্তু সৌদামিনী বিছানায় নেই। তবে কোথায় সে? নিস্তব্ধ ঘরের চারিদিকে খোঁজ করল সৌদামিনীর, অথচ কোথাও তাকে খুঁজে পেল না রজত। কিছুটা অবাক হয়ে ভেতরে প্রবেশ করল রজত। তার মনে ঘুরে ফিরে একটা কথাই আসছিল যে সারা বাড়ির মানুষ যখন ক্লান্তিতে ঘুমের সাগরে ডুবে আছে, তখন সদ্য বিবাহিতা স্ত্রী সৌদামিনী গেল কোথায়, তাও এত রাতে। এমন সময় ওর সোজাসুজি থাকা বিশাল আয়নাটার উপর চোখ পড়ে যায়। আয়নার প্রতিবিম্বে দেখা যাচ্ছে ওর ঠিক পেছনে ঘরের দরজার একটা দিক ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। বাইরের বারান্দাটা ছায়া ঘেরা অন্ধকারে ডুবে আছে, কিন্তু তার মাঝে এই রজত স্পষ্ট লক্ষ্য করে সেই অন্ধকারের আড়াল থেকে কয়েকটি লিকলিকে আঙুল এসে বসল দরজার বন্ধ পাল্লায়। মনে হয়েছিল কেউ একজন এক দৃষ্টে চেয়ে রয়েছে সোজা ওর দিকেই। চকিতে পিছনে ঘুরল রজত, অথচ আশ্চর্য ব্যাপার, দরজার বাইরে তো কেউ নেই। তবে সে নিশ্চিত কেউ একজন ওখান থেকে ওকে দেখছিল। ধীর পায়ে দরজার কাছে এগিয়ে এসে
সে আলো ছায়ায় ঘেরা বারান্দায় উঁকি একবার দেয়। না, কোথাও কেউ নেই। শুধু নিশুদ রাতের হিমেল বাতাস শরীর স্পর্শ করে যাচ্ছে ওর। হঠাৎ ঘরের ভেতর জ্বলা হ্যারিকেনের আলোটা অদ্ভুতভাবে ক্ষীণ হয়ে আসে। এবারেও অবাক হলো রজত। ঠিক তখনই আগুনের শিখাটা তীর তীর করে কেঁপে উঠল কয়েকবার। এমন এক গা ছমছমে দৃশ্য দেখে অজান্তেই রজতের বুকের ভেতর একটা হিম শীতল শিহরণ বয়ে যায়। সে হাত বাড়িয়ে হ্যারিকেনের আলোটা একটু বাড়াতে যাবে, এমন সময় চোখের নিমেষে এক বিকট শব্দ করে ফেটে চৌচির হয়ে গেল ওই হ্যারিকেনের কাঁচটা। প্রচণ্ড ভয় আর আতঙ্কে শিউরে ওঠে রজত শুভ্র। তার শরীর কাঁপছে। বিস্ফারিত দৃষ্টিতে সে ঘুটঘুটে অন্ধকারের মাঝে চারপাশটা দেখার চেষ্টা করে, কিন্তু কিচ্ছু নজরে আসে না তার। আচমকা তার মনে হলো সেই নিশ্ছিদ্র অন্ধকারের মধ্যে দিয়েই কে যেন সারা ঘর জুড়ে হেঁটে বেড়াচ্ছে। তীব্রভাবে অনুভব করতে পারছিল রজত সেই সত্তাকে। আতঙ্কে চোয়াল শক্ত হয়ে আসে তার। বুকের মাঝে থাকা হৃদস্পন্দন প্রায় লাগাম ছাড়া। মনের মাঝে থাকা আতঙ্ককে সংযত করে সন্ত্রস্ত কণ্ঠে জিজ্ঞেস করার চেষ্টা করে সে, ঘরে কে এসেছ? কিন্তু অন্ধকারের অতল থেকে কোনো সাড়া আসে না। আচমকাই কাঁচ ভাঙা সেই হ্যারিকেন থেকে নিভু নিভু হয়ে আবারও আলো জ্বলে উঠল। এই আলো আঁধারির অতি প্রাকৃতিক খেলায় রজত সম্পূর্ণ দিশেহারা ও বিভ্রান্ত হয়ে পড়ে। অবচেতনেই তার চোখ আরো একবার চলে যায় আয়নার ওপারে, কিন্তু সেখানে যা দেখল সে তাতে তার চোখ কপালে ওঠার জোগাড়। আয়নার ওপারে একটা নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী ঠিক তার প্রতিবিম্বের জায়গায় একটা অদ্ভুত ছায়াচ্ছন্ন অবয়ব নজরে পড়ল তার। ধীর পায়ে সে আয়নাটার আরো কাছে এগিয়ে আসে। তারপর গভীরভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করে সেই ছায়া মূর্তিটিকে, কিন্তু অতর্কিতে সেই অবয়বটি আয়নার ভেতরের সেই দূরত্ব লঙ্ঘন করে তড়িৎ গতিতে রজতের ঠিক সামনে একদম মুখের কাছে এসে দাঁড়ালো। রজতের একদম দৃষ্টির নিকট থাকায় আরো স্পষ্ট হয়ে ওঠে সেই বিভীষিকা। তোর সামনে দণ্ডায়মান প্রতিমূর্তি কোনো স্বাভাবিক মানুষ নয়। তার হাত পা শরীর সব আছে, কিন্তু শরীরের উপর নেই কোনো মাথা। মুন্ডহীন সেই অতি প্রাকৃতিক সত্তার লিকলিকে কুৎসিত চেহারার গড়ন আর শরীর বেয়ে গড়িয়ে পড়া তাজা রক্ত দেখে আতঙ্কে চিৎকার করে উঠতে চাইল রজত, কিন্তু তীব্র ভয়ে তার গলা বুঝে আসে। এমনকি সামান্য স্বরও বের হয় না। বাধ্য হয়ে দ্রুত পিছন ফিরে পালানোর চেষ্টা করে সে, কিন্তু সেই মুহূর্তেই ঘটে যায় একটি চরম বিপত্তি। আয়নার কাঁচ ভেদ করে সেই ভয়ঙ্কর পিশাচের লিকলিকে অস্বাভাবিক লম্বা দুটো হাত সাপের মতো এগিয়ে আসে রজতের দিকে, আর চোখের পলকে শক্ত সাঁড়াশির মতো চেপে বসে তার গলায়। সারা ঘর জুড়ে শুরু হয় এক বিভৎস নারকীয় বিভীষিকা। রজতের মনে হলো ওর গলায় ভয়ানক ভারী কিছু দিয়ে নিষ্পেষণ চালাচ্ছে সামনের এই অতি প্রাকৃতিক সত্তা। নিজেকে আপ্রাণ ছাড়ানোর চেষ্টার মাঝেই বিস্ফারিত রক্তাভ দৃষ্টিতে সে সামনের মুন্ডহীন পিশাচটাকে দেখতে লাগলো। প্রবল যন্ত্রণায় আর প্রাণবায়ুর অভাবে তার চোখ দুটো যেন কুটোর থেকে ঠিকরে বেরিয়ে আসতে চায়। নিজেকে মুক্ত করার জন্য ছটপট করতে লাগলো রজত শুভ্র, হাত পা ছুঁড়ে তীব্র লড়াই করে, কিন্তু কোনোভাবেই সামনের এই আসরিক শক্তির কাছে পেরে উঠছিল না। বারংবার তার সমস্ত চেষ্টা পরাস্ত হতে লাগে।
বিভীষিকার বিকৃত যন্ত্রণার মুখে। সেই মুহূর্তেই শূন্য ঘরের চারপাশ জুড়ে প্রতিধ্বনিত হতে থাকে এক নিষ্ঠুর অট্টহাসি, এবং সেই সাথে পৈশাচিক উল্লাসের কলতান। বেশ কিছুক্ষণ বেঁচে থাকার আকুল ছটফটানির পর এক সময় রজত শুভ্র হাল ছেড়ে দেয়। তার দুটো হাত গলার কাছ থেকে অবশ হয়ে দুপাশে ঝুলে পড়ে, ঘাটটা একপাশে বেঁকে যায়। চারপাশের দৃশ্যগুলো ঝাপসা হতে হতে একসময় চূড়ান্ত যন্ত্রণার অন্ধকারকে সঙ্গী করে চিরতরে বুজে আসে তার চোখ দুটো। তবে ঝাপসা হয়ে আসা দু চোখে তার তখনও লেগেছিল একটা বীভৎস ভয়ানক আর বিকৃত কবন্ধের ছায়ামূর্তি। নন্দপুর গ্রামে মাটি খুঁড়ে অজ্ঞাত মূর্তি উদ্ধার। গ্রামবাসীরা নিতে না চাওয়ায় পুলিশ ওটাকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠাচ্ছে। বাবা, অবশ্য এমন মূর্তি ঘরে না রাখাই ভালো। কি বলো বিভূতি? খবরের কাগজটা ভাঁজ করতে করতে কিশোরী আমার দিকে জিজ্ঞাসু চোখে তাকালো। আজকে ছুটির দিন, সকাল সকালে আমরা ঠাকুরমশাইয়ের বাড়ি চলে এসেছি। বেলা 11টা হলেও বাইরের আকাশটা এমন ঘন মেঘে ঢাকা যে দেখে মনে হবে সন্ধ্যা নেমেছে। আমি চায়ের কাপে চুমুক দিয়ে মৃদু হেসে বললাম, তা ঠিক, তবে অনেকেই তো ঘর সাজানোর জন্য এমন প্রাচীন মূর্তি রেখে দেয়, তাই না? কিশোরীও চায়ের কাপ হাতে মাথা নাড়ল। তা রাখে, কিন্তু কোনো মূর্তির আড়ালে কেমন রূপ লুকিয়ে আছে তা তো আমরা আর জানি না। ওটা সাধারণ তান্ত্রিক নাকি কোনো ভূত পিশাচের আস্তানা, তা কে বলবে বলো তো? কাজেই এসব ঝুঁকি না নেওয়াই শ্রেয়। আমি কিছু একটা বলতেই যাচ্ছিলাম, তার আগেই তারানাথের গম্ভীর কণ্ঠস্বর কানে এলো। ঝুঁকি তো প্রত্যেকটা কাজেই থাকে, তন্ত্রমন্ত্র হোক বা প্রেত সাধনা। তবুও অলৌকিক শক্তির লোভে তান্ত্রিকরা অজানার পেছনে ছোটে। দেবদেবীর উচ্চমার্গের সাধনার পাশাপাশি কিছু নিম্ন স্তরের তান্ত্রিকও থাকে, যারা পিশাচ, অপদেবী বা উপদেবীর সাধনা করে। এই সাধনা কখনো কারো ভালো করে, আবার কখনো ডেকে আনে চরম ক্ষতি। এই অন্ধকার জগতে মূর্তি একটা মস্ত বড় ভূমিকা পালন করে। তা যেমন দেবদেবীর হতে পারে, তেমনই হতে পারে পিশাচ বা অপদেবতার। মনে রাখতে হবে, প্রতিটি দেবদেবীর যেমন শান্ত সাত্ত্বিক রূপ আছে, তেমনই আছে অত্যন্ত ভয়ানক উগ্রতান্ত্রিক রূপ। এদের পূজার নিয়ম কানুনও সম্পূর্ণ আলাদা। যদি সামান্যতম ভুল বা নিয়ম ভঙ্গ হয়, তবে সাধকের জীবনে নেমে আসে চরম বিপর্যয়। আর সেই অভিশাপ শুধু সাধকের ওপর নয়, চলতে থাকে প্রজন্মের পর প্রজন্ম। সে কি, তন্ত্রের এমন ভয়াবহ দিকও আছে? আচ্ছা বলি, তন্ত্র মানুষের কতটা ক্ষতি করতে পারে ঠাকুরমশাই? কিশোরীর প্রশ্নে ঠাকুরমশাই জবাব দিলেন, তন্ত্র শুধু একটা পরিবার কেন, গোটা বংশকে শেষ করতে পারে, এতটাই তার ভয়ানক ক্ষমতা রয়েছে। আমি সরাসরি জিজ্ঞেস করলাম, আপনার মনে কিছু একটা চলছে তাই না ঠাকুরমশাই? কিশোরী আচম্বিত বলে ওঠে, আপনার মনের মাঝে কোনো অভিজ্ঞতা ঘুরপাক খাচ্ছে নাকি, সত্যি করে বলুন তো ঠাকুরমশাই। অতঃপর ঠাকুরমশাই মাথা নেড়ে বললেন, আজ একটা পুরনো ঘটনার কথা খুব মনে পড়ছে। প্রতিহিংসা, রক্ত আর একের পর এক ভয়াবহ মৃত্যু, যার কেন্দ্রবিন্দুতে ছিল একটা অদ্ভুত রহস্যময় মূর্তি। একটা ভয়ানক আর অজানা অভিশাপের গ্রাসে পড়ে
ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছিল আস্ত একটা পরিবার। দীর্ঘদিনের তীব্র যন্ত্রণা, হার হিম করা ভয়, আর সব শেষে এক করুণ অথচ বিভৎস সমাপ্তি। আজও চোখে ভাসে সেই নৃশংস হত্যাকাণ্ডের দৃশ্যগুলো। মৃত্যু আর রক্তের এক নির্মম খেলায় মেতে উঠেছিল সেই অদৃশ্য অভিশাপ, আর তার অজান্তেই সেই অভিশপ্ত খেলার ঘূর্ণাবর্তে জড়িয়ে পড়েছিল কিছু নিষ্পাপ মানুষের ভাগ্য। অবাক হয়ে ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে জিজ্ঞাসা করল কিশোরী। আপনার কথা শুনে তো গাটা বেশ ছমছম করে উঠল আমার। তা বলি, সেই ঘটনার কোনো কথা আমাদের শোনাবেন আজ? একটা দীর্ঘশ্বাস ফেলে তারানাথ বললেন, কিছু ঘটনার সমাধান সহজে মেলে না, হে মাথার চুল পর্যন্ত ছিঁড়তে হয়। আজকের ঘটনাটাও ঠিক তেমনই। এটা একটা গোলক ধাঁধা ছিল, যার শেষ সীমায় পৌঁছতে আমাকে রীতিমতো লড়াই করতে হয়েছে। এ যাবৎ যতগুলো জটিল সমস্যার সমাধান করেছি আমি, তার মধ্যে আজকের ঘটনাটি অন্যতম ভয়ঙ্কর। আমিও উৎসাহিত দৃষ্টিতে ঠাকুরমশাইয়ের দিকে তাকালাম। তিনি হুঁকোয় টান দিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে বললেন, তাও অনেক বছর আগের ঘটনা হবে। সাধনার পাঠ চুকিয়ে আমি তখন জ্যোতিষ চর্চা আর কুষ্টি বিচারের পসার জমাচ্ছি এখানে। একদিন সম্ভবত রবিবার হবে, নিজের ঘরে বসে কাজ করার সময় হঠাৎই জানালার বাইরে চোখ চলে যায়। বিদায় সূর্যের লালচে আভায় পশ্চিম দিকটা ফেটে পড়ছিল যেন। হালকা মেঘের গুঞ্জন, তারই মাঝে আকাশ ছিঁড়ে কাঁচের টুকরোর মতো গড়িয়ে পড়ছিল ফোঁটা ফোঁটা জল। আপন মনে সেদিকে চেয়ে থাকাকালীন একটু বিভোর হয়ে পড়েছি, এমন সময় আমার স্ত্রী ঘরে এলো। হ্যাঁ গো, শুনছো? বাইরে দুজন মানুষ এসেছে তোমার সঙ্গে দেখা করতে, একজন বৃদ্ধ আর সাথে একটা অল্প বয়সী ছেলে। একটু অবাক হলাম আমি, এই সময় আবার কারা এলো? কোনো মক্কেল নাকি? একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আচ্ছা ভেতরে পাঠিয়ে দাও। এমনি চলে যাওয়ার কিছু সময় পর ঘরের দরজায় এসে দাঁড়ালেন এক বৃদ্ধ, আর তার পিছনে বছর 25-এর এক যুবক। দুজনের চোখে মুখে ক্লান্তি আর এক অদ্ভুত আতঙ্ক স্পষ্ট। তাঁদের অবয়ব দেখেই বোঝা যায় যে কোনো এক গভীর ও ভয়ানক সমস্যায় পড়েই তাঁরা আমার কাছে এসেছেন। আমি গম্ভীর গলায় বললাম, বসুন। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। বৃদ্ধ মৃদু নমস্কার জানিয়ে ধীর কম্পিত কণ্ঠে বললেন, আমার নাম ভবতারণ চক্রবর্তী। বীরভূমের কণ্টকপুর গ্রামের এক সামান্য পুরোহিত আমি, আর ও হলো আমাদের গ্রামের জমিদার মণি শুভ্রবাবুর ছোট ছেলে দীপ শুভ্র। তারপর কয়েক মুহূর্ত বৃদ্ধ থামতেই ছেলেটি বলল, এখানে আমার এক আত্মীয়ের বাড়ি আছে, ওখানেই আমরা উঠেছি, আর আপনার খোঁজও আমরা ওখান থেকেই পেয়েছিলাম। আমি স্পষ্ট গলায় জিজ্ঞেস করলাম, বলুন কি দরকারে এসেছেন? এইবার দীপ শুভ্র একটু ইতস্তত করে মরিয়া গলায় বলে উঠল, অনেক বড় সর্বনাশ নিয়ে আপনার কাছে আসা ঠাকুরমশাই। আমার পরিবারের বাকি সদস্যদের জীবন মরণের ব্যাপার। যদি আপনি এর কোনো সমাধান করতে না পারেন, তবে আমার পরিবারে আর একটা প্রাণও বাঁচবে না, সব ধ্বংস হয়ে যাবে। যুবককে ওভাবে উদ্বিগ্ন হতে দেখে আমি অভয় দিয়ে বললাম, আরে আস্তে আস্তে শান্ত হন। আপনারা আগে একটু জল খান, রীতিমতো তো হাঁপাচ্ছেন। ও চারুর মা,
চারুর মা, ওনাদের একটু জল দাও তো। আমার গিন্নি এসে জল দিয়ে গেলেন। ঘটি থেকে জল খেয়ে একটু ধাতস্থ হয়ে বৃদ্ধ পুরোহিত ভবতারণ শুরু করলেন। আমি সরাসরি মূল বিষয়েই আসছি ঠাকুর মশাই। কণ্টকপুর খুবই শান্ত আর ছায়া সুনিবিড় একটা গ্রাম, যেখানে দিনে জেলেরা শান্তিতে নদীতে মাছ ধরে, চাষিরা মাঠে চাষাবাদ করে, গৃহস্থরা নিজেদের ঘর কন্যা নিয়েই ব্যস্ত থাকে। কোনোদিন কোনো রকম উপদ্রব হয়নি আমাদের গ্রামে। কিন্তু হঠাৎই জমিদার বাড়ি অনিরাপদ হয়ে উঠল গ্রামবাসীদের কাছে। সব ওলট পালট হয়ে গেল মাসখানেকের মধ্যে। আমার কপালে চিন্তার ভাঁজ পড়ল। আমি সোজা হয়ে বসে জিজ্ঞেস করলাম, মাসখানেক? মাসখানেক মানে কতদিন? আর সমস্যাটাই বা কি? দীপ শুভ্র জবাব দেয়, তাও 2 মাস হবে। 2 মাস ধরে উপদ্রবটা আরও ভয়ানক আকার ধারণ করেছে আমাদের বাড়িতে। এমনকি এমনকি? কঠিনভাবে জিজ্ঞেস করলাম আমি। দীপ শুভ্র একটা শুকনো ঢোক গেলে বলে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটেছে আমাদের বাড়িতে। তাও একটা নয়, একাধিক। দীপ শুভ্রকে উদ্বিগ্ন হতে দেখে পুরোহিত মশাই বললেন, এমনকি ওর বাড়ির স্ত্রী লোকেরা অবধি নিরাপদ নেই ঠাকুর মশাই। সম্ভবত কোনো লালসা ভরা কালো ছায়ার প্রভাব আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে তাদের। চমকে উঠলাম আমি। পুরোহিত ভবতারণ বাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বেশ কিছু মাস ধরে জমিদার বাড়িতে একটা সমস্যা শুরু হয়। এই যেমন ধরুন, দাম্পত্য কলহ, জমি জায়গা নিয়ে অন্য লোকের সাথে বিবাদ, ব্যবসায় সমস্যা, আর্থিক সংকট ইত্যাদি আরো অনেক কিছুই। যেহেতু বহু বছর ধরে ও বাড়ির সাথে আমার একটা নিবিড় সম্পর্ক রয়েছে, আর বিপদে আপদে প্রয়োজনে অপ্রয়োজনে সর্বক্ষণই ওদের পাশে থেকেছি, তাই কোনো কথাই জমিদার বাবু কিংবা তার পরিবারের সদস্যরা আমার থেকে অন্তত লোকান না। এ ব্যাপারেও তাই বললেন একটা শান্তি সস্তায়নেরও ব্যবস্থা করে দিই আমি। তারপরে সব স্বাভাবিকভাবেই হয়ে যায় ও বাড়িতে। কিন্তু ঘোর বিপত্তি শুরু হয় ঠিক 2 মাস আগে থেকে। যেমন? ভ্রুকুটি নিয়ে আমি জিজ্ঞেস করলাম। পুরোহিত মশাই বললেন, সেদিন সম্ভবত অমাবস্যার তিথি ছিল। সন্ধ্যান্নিক সারতে একটু দেরি হয়ে গিয়েছিল আমার। মন্দিরের দরজায় তালা দিয়ে যখন বেরোলাম, তখন সন্ধ্যা ঘনিয়ে সদ্য রাতের আঁধার নেমেছে। কিন্তু সেদিন একটা অবাস্তব বিষয় আমি লক্ষ্য করলাম। আকাশটা কেমন জানি তামাটে রং ধারণ করেছিল। দুপায়ে গিয়ে এক দৃষ্টে আকাশের দিকে চেয়েছিলাম আমি। এমন রং পাল্টানো আমার কাছে আসন্ন বিপদেরই পূর্বাভাস ছিল। যাই হোক, মন্দিরের সামনে থেকেই একটা আঁকা বাঁকা কাঁচা রাস্তা চলে গেছে একেবারে মূল গ্রামের দিকে। সেই নির্জন পথ ধরে আমি দ্রুত পায়ে হাঁটা লাগানো শুরু করলাম। দূরে
দূরে কোথাও থেকে শেয়ালের একটা ডাক কানে আসছিল। হঠাৎই তারপর সব কিছুই যেন শান্ত হয়ে গেল। মানে এমন থমথমে শান্ত পরিবেশ এর আগে কখনোই আমি অনুভবও করতে পারিনি। চলার পথে বাঁশবাগানের কাছাকাছি আসতেই আমার পা দুটো আচম্বিতে থমকে গেল। শেয়ালের ডাক আর শোনা যাচ্ছে না, এমনকি ঝিঝি পোকার চিৎকারও কখনো জানি স্তব্ধ হয়ে গেছে। এমন সময় বাঁশবাগানের ভেতর থেকে খসখসে কিছুর শব্দ পেলাম। মনে হলো কিছু তো একটা রয়েছে। প্রবল কৌতূহলে বাঁশবাগানের ভেতরে প্রবেশ করতেই হঠাৎ এক রাশ শীতল বাতাস এসে ঝাপটা দিল আমার শরীরের সর্বত্র। মনে হলো কেউ যেন প্রাণপণে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিতে চাইছিল সেই বাঁশবাগানের ভেতর থেকে। কিন্তু তার সত্ত্বেও আমি আরো 2 পা এগিয়ে অতি সন্তর্পণে চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করতে লাগলাম। এমন সময় আশ্চর্যচকিত করে গোটা বাঁশবাগান জুড়ে শুরু হলো তুমুল বাতাসের প্রবাহ। ঝর্ণা বলা গেলেও বাতাসের তুমুল প্রবাহে গাছগুলো হিংস্রভাবেই একে অপরের সাথে ঘর্ষণ খাচ্ছিল। 2 হাতে আমি চোখ মুখ ঢাকার চেষ্টা করি, এমনকি মুহূর্তের মধ্যেই ধূলি ধূসরিত হয়ে গেল ওই গোটা জায়গাটা। প্রথমে আমি ঠিক বুঝতে পারছিলাম না যে এটা ঠিক কি ঘটছে, কিন্তু হাত সরানোর পরে আমি যা দেখলাম তাতে আমার পুরো শরীরে শিহরণ খেলে যায়। এত দূর বলে পুরোহিত মশাই থামলেন। আমি সরাসরি জিজ্ঞেস করলাম, কি দেখেছিলেন? পুরোহিত মশাই কাঁপা গলায় বললেন, এক শিহরণ জাগানো দৃশ্য। হাত সরাতেই দেখলাম মেঘের আড়াল থেকে বেরিয়ে এসেছে একটা রক্তাক্ত লাল চাঁদ। বিশ্বাস করবেন না, সেই অস্পষ্ট রক্তিম আলোয় চারপাশটা কেমন যেন মায়াবী হয়ে উঠেছিল। এইসব দেখার পরে তো আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে এক ভয়ানক বিপদ আসছে আমার জন্য। পুরোহিত মশাই এক মুহূর্তের জন্য থামলেন। দেখলাম দীপশুভ্র আতঙ্কিত মুখে ওনাকে দেখছে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, তারপর? পুরোহিত মশাই শুকনো ঢোক গিলে পুনরায় শুরু করলেন, দূর দূর বুকে চারিদিকের দৃশ্য দেখছিলাম। এমন সময় পিছন থেকে কারোর পায়ের শব্দ পাই। চমকে পিছনে ঘুরতেই যা দেখলাম তাতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি উদ্বিগ্ন হয়ে উঠলাম পুরোহিত মশাইয়ের কথায়। বাইরে ইতিমধ্যেই সন্ধ্যার আধার নেমেছে। একটু আগে আমিও তো পশ্চিমের লাল আকাশ দেখছিলাম। কথাটা মনে পড়তেই দ্রুত জিজ্ঞেস করলাম, আচ্ছা, লাল হয়ে গিয়েছিল কেন সন্ধ্যার পরের আকাশ? প্রথমে তো ওটাই আমার কাছে অদ্ভুত লেগেছিল। কথাটা শেষ করে কিছু একটা মনে মনে ভাবলেন তিনি। তারপর বললেন, যাই হোক, পিছন ঘুরতেই আমি যা দেখলাম তাতে আমার হাত প্রায় জমে যাওয়ার উপক্রম। দেখলাম আমার ঠিক মুখোমুখি কয়েক হাত দূরত্বে দণ্ডায়মান একটা দীর্ঘাকার অবয়ব, যার দুপাশ থেকে নেমেছে 2 সরু লিকলিকে আর অস্বাভাবিক লম্বা হাত। পা দুটো অতিকায় সরু এবং দীর্ঘকার।
তবে তবে আতঙ্কের বিষয় ছিল অবয়বটি দেহের উপর কোনো মাথা ছিল না, কেবল তার জায়গায় ছিল এক খাবলা পচা গলা, খুবলানো মাংসপিণ্ড, স্কন্ধ কাটা ঠাকুর মশাই। ঝলক দেখতে পেয়েছিলাম আমি, আর সেই অবয়বটা, বিশ্বাস করুন আমি নিশ্চিত ছিলাম ওটা স্কন্ধ কাটাই ছিল। ভয়ে আতঙ্কে আমার মুখ থেকে একটাও শব্দ বেরোলো না। নিজের সর্বশক্তি দিয়ে আমি প্রাণপণে ছুটতে লাগলাম বাঁশবাগানের বাইরের পথে। তখনও মনে হচ্ছিল যেন সেই অবয়বের লম্বা হাতের ছায়া আমাকে ধরার চেষ্টা করতে চাইছিল, আমার পিছনেই ছিল। পুরোহিত মশাই আচম্বিত থেমে রীতিমতো হাঁপাতে লাগলেন। বুঝতে পারলাম মানুষটা সত্যি সেই অবয়ব দেখে ভয়ানক ভয় পেয়ে গিয়েছিলেন। আমি ওনাকে আশ্বস্ত করে বললাম, এতটা উত্তেজিত আপনি হবেন না, শান্ত হন। হ্যাঁ, এবার বলুন তারপর কি হলো? অত চোখের গলায় পুরোহিত মশাই বললেন, তারপর কোনো রকমের নিজের বাড়ির দোরগোড়ায় এসে হাঁসড়ে পড়েছিলাম আমি। সারা শরীর কাঁপছিল আমার। আমাকে ওই অবস্থায় দেখে ভেতর থেকে গিন্নি বেরিয়ে আতঙ্কিত হয়ে পড়লেন। এ কি গো, তুমি এমন করে দরদর করে ঘামছো কেন? কি হয়েছে? ঘোর বিপদ আসতে চলেছে গ্রামের ওপরে গিন্নি। জানি না কি বিপদ, তবে তা যে মারণ বিপদ হবে এইটুকু আমি বলতে পারি তোমায়। গিন্নি আমার কথা কিছুই বুঝতে পারলো না। এসব তুমি কি বলছো বলো তো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না তোমার কথাবার্তা। আমি কিচ্ছু বলতে পারলাম না। ধীর পায়ে বাইরে এসে দূরের একটা বাড়ির দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রইলাম। কণ্টকপুরের জমিদার বাড়ি। চারিদিকে উৎসবের আমেজ লেগে সেখানে। আলোকসজ্জা আর ফুলের গন্ধে লেপ্টে বাড়ির প্রতিটা কোণা। ধীরে ধীরে আমার দৃষ্টি আকাশের দিকে গেল। ইতিমধ্যেই এক অপার্থিব লালচে জ্যোৎস্না ছড়িয়ে পড়তে শুরু করেছে আনাচে কানাচে। পুরোহিত মশাই থামলে আমার উদ্বিগ্নতা কয়েক গুণ বৃদ্ধি পেল। আমি উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলাম, লালচে জ্যোৎস্না, অশনি সংকেত, স্কন্ধ কাটা, আমার কাছে কেমন জানি সবটা জটিল হয়ে পড়ছে। আচ্ছা, এর পিছনের রহস্য কি ছিল তা যদি একটু খুলে বলেন। আমার কথা শেষ হতেই দীপশুভ্র উদ্বিগ্ন হয়ে বলল, আপনি সব জানতে পারবেন ঠাকুর মশাই। তার আগে আপনি আমার গ্রামে চলুন, একবার জমিদার বাড়ির পুরো পরিস্থিতিটা সচক্ষে দেখুন, তাহলেই আপনি আপনার অর্ধেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। পুরোহিত মশাইও অনুরোধী গলায় বললেন, হ্যাঁ ঠাকুর মশাই, আপনি দয়া করে একবার চলুন ওখানে। ঠাকুর বাড়িতে পা রাখলেই বুঝতে পারবেন যে কোন সাপের কবলে পড়েছে তারা। বৃদ্ধের উদ্বিগ্ন চোখ মুখ আমাকে বড় বিচলিত করল। সত্যি বলতে আমি বুঝতে পারছিলাম এত দূর থেকে এখানে আসা এবং এই বিষয়টা নিয়ে এত দুশ্চিন্তা করার অর্থ আর যাই হোক না কেন প্রলাপ বকা হতে পারে না। ওনাদের দুজনকে দুশ্চিন্তায় দেখে আমিও আর সাবলীল থাকতে পারলাম না। মনস্থির করলাম একবার কণ্টকপুর গ্রামে আমাকে যেতেই হবে। সেই অনুযায়ী দুদিনের মধ্যেই বীরভূমের উদ্দেশ্যে রওনা দিলাম আমি। সে রাতে দীপশুভ্র আর পুরোহিত ভবতারণবাবু ফিরে গিয়েছিলেন তার আত্মীয়ের বাড়ি। সেখান থেকে তারা ফিরে যান তাদের গ্রামে। আমাকে ঠিকানা দিয়ে গিয়েছিলেন। আমিও দুদিনের মাথায় সেই ঠিকানাটিকে সঙ্গে নিয়ে
রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে। সবুজ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর এই কণ্টকপুর গ্রাম সবকিছুই ছবির মতো আঁকা হলেও জমিদার বাড়িতে ঘরে প্রবেশ করতে একটা অদ্ভুত অস্বাভাবিক নেতিবাচক আভা অনুভব করতে পারলাম আমি। আসুন ঠাকুর মশাই, আপনার অপেক্ষাই করছিলাম আমরা। এক বছর 55 মহিলা ম্লান হেসে এগিয়ে এলেন আমার দিকে। তারপর নিজের পরিচয় দিয়ে বললেন, আমি এ বাড়ির জমিদার মণিশুভ্র ঠাকুরের স্ত্রী অতসী ঠাকুর। আপনার কথাই এতক্ষণ হচ্ছিল। আসুন। আমি ধীর পায়ে ভেতরে প্রবেশ করলাম। আমি তো জানিয়ে দিয়েছিলাম যে দুদিনের মধ্যেই আসব। অতসী দেবী বললেন, হ্যাঁ হ্যাঁ, একদম, দীপ আমাদের বলেছে। বসুন। বৈঠকখানায় আমায় বসতে দিলেন অতসী দেবী। ভদ্রমহিলার মুখটা ভালো করে দেখছিলাম, বড় মায়া ভরা অথচ করুণ। ভেতরের ঘরের দিকে উঁকি দিয়ে তিনি হাঁক পারলেন, ও লতিকা, একটু চা কর দেখি, আর ময়দা মাখা আছে, লুচিগুলো ভাজ। এই বলে ভদ্রমহিলা বললেন, তা আসার পথে কোনো সমস্যা হয়নি তো? আমি সরাসরি জবাব দিলাম, না না, দেখুন, আমার জন্য বিশেষ ব্যস্ত হতে হবে না। যে কাজের জন্য এসেছি সেটা ভালোভাবে হোক, এইটুকুই আমি চাই। অতসী দেবী বললেন, তেমন কিছুই না, সামান্য জলখাবারের আয়োজন। তবে আপনি যে আমার পরিবারের কথা ভেবে এত দূর এসেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি মাথা নেড়ে বললাম, না না, আসলে দীপশুভ্রের মুখের দিকে তাকিয়ে সত্যি আমার মন বড্ড বেশি বিচলিত হয়ে উঠেছিল। একের পর এক ওর পরিবারের পুরুষদের এমন ভয়ানক পরিণতির কথা শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলাম আমি। এমনকি ওর কপাল পরে স্পষ্ট অনুধাবন করতে পেরেছিলাম ছেলেটার মৃত্যু যোগ আছে। আর তাই কাল বিলম্ব না করে সোজা চলে এলাম এখানে। অতসী দেবী আঁচল ঠোঁটে চাপা দিয়ে ক্লান্ত স্বরে বললেন, আমার ছেলে যখন এসে বলেছিল যে আপনার মাঝে দৈব শক্তি রয়েছে, সত্যি বলছি, বিশ্বাস করিনি আমি তখন। কিন্তু আজ আপনাকে দেখে নিশ্চিত হলাম কিছু তো একটা আছে আপনার মাঝে। আমি সাবলীলভাবে জবাব দিলাম, কিছু না, শুধু ঈশ্বরের আশীর্বাদ, ব্যাস। তবে যতদূর সম্ভব কিছু একটা বলতে চান আপনি, তাই না? আঁচলের খুঁটে চোখের জল মুছে অতসী দেবী বললেন, হ্যাঁ ঠাকুর মশাই, কোন কাল শক্তি যে আমার পরিবারটাকে গ্রাস করলো কে জানে। একে একে আমার 2 সন্তান চলে গেল। আমার স্বামী ভয়ঙ্কর অজানা এক রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হলো, আর আমার ছোট ছেলে। ইতিমধ্যেই চা এবং লুচি তরকারি দিয়ে গেল পরিচারিকা। আমি ক্ষণিকের জন্য উঠে সামনের কলঘর থেকে হাত মুখ ধুয়ে এলাম। কি হয়েছিল দীপশুভ্রর? আমি সরাসরি প্রশ্ন করতে অতসী দেবী বলেন, আপনি জলখাবারটা খান, আমি বলছি। আমি গরম ধোঁয়া ওঠা লুচির টুকরো মুখে পড়তে অতসী দেবী বললেন, পরপর 2 ছেলের মৃত্যুতে আমি শোকস্তব্ধ। আমার স্বামী এ যন্ত্রণা সহ্য করতে না পেরে বিছানা নিয়েছেন, আর আমার ছোট ছেলে, সেও দুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে আমার কাছে। কেউ যেন অলৌকিক উপায়ে আমার ছেলেগুলোর প্রাণ শক্তি শোষণ করে নিতে চাইছে ঠাকুরমশাই। দীপশুভ্রর সাথে কি দুর্ঘটনা ঘটেছিল? আমার প্রশ্নে অতসী দেবী বলেন, একবার জমি জমার কাজ দেখে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ে, আর দ্বিতীয়বার কিভাবে জানা নেই জলে ডুবে গেছিল। কোনো ক্রমে বাঁচে ছেলেটা। দেয়ালে পিঠ ঠেকলে অবশেষে গ্রামের পুরোহিত মশাইয়ের শরণাপন্ন হতে বাধ্য হই আমি।
দীপশুভ্রকে কোনোভাবেই হারাতে পারবো না ঠাকুরমশাই। তখন পুরোহিত মশাই আমাকে সেই আত্মীয়ের কথা বলেন যিনি আপনার কাছে এসেছিল, উপকারও পেয়েছিল বটে। আমি দ্বিধান্বিত হয়ে প্রশ্ন করলাম, কে উপকার করেছিলাম তা বলতে পারবেন? মানে ঠিক মনে পড়ছে না আমার। আর ভদ্রলোকের নাম কি? অতসী দেবী জানান ওনার দূর সম্পর্কের এক ভাসুর জ্যোতির্ময় তার মেয়ের জন্য এসেছিলেন আমার কাছে। আমি মাথা নেড়ে বলি, ও মনে পড়েছে, দক্ষিণ কলকাতার বাসিন্দা। ওনার মেয়ের ওপর এক প্রেতাত্মা ভর করেছিল। মহামন্ত্র শক্তি বলে জানতে পেরেছিলাম যে ওর শ্বশুর বাড়ি থেকে এই ঘৃণ্য কাজটা করা হয়েছিল। তারপর ওকে সুস্থ করে তোলার জন্য যা যা করবার তা সব আমিই করেছিলাম। অতসী দেবী বললেন, আগে ভাসুরপো একবার এখানে এসে সেই ঘটনাটা বলেছিল আমাদের। পুরোহিত মশাই তখন ছিল, সবটাই জেনেছিলেন তিনি, তাই উনিই পরামর্শ দেন আপনার কাছে যাওয়ার। আমি মৃদু কেশে ভারী গলায় বললাম, তা বেশ করেছেন। এখন জানার বিষয় হলো কি ঘটেছে আপনাদের সাথে, আর আপনার ছেলেরাই বা প্রাণ হারালো কিভাবে। কথাটা বলতে বলতেই আমি ঘরার জল দিয়ে হাতটা ধুলাম। লতিকা নামক মেয়েটি থালা ও খালি ঘড়া নিয়ে চলে গেল। একটা গামছা দিয়ে গেল আমায় মুখ মোছার জন্য। আমি গামছা হাতেই উঠে দাঁড়ালাম। তারপর ধীর পায়ে বাড়ির একতলাটা আলগোছে ঘুরে দেখতে লাগলাম। সত্যি বলতে এই বাড়িতে প্রবেশ করা মাত্রই আমার সাধক সত্তা অনুভব করতে পেরেছিল যে বাড়িটার রন্ধ্রে রন্ধ্রে এক চরম নেতিবাচক অশুভ ও আদিম অন্ধকার শক্তি ফনা তুলে দাঁড়িয়ে আছে। নিজেকে সাবলীল রেখে পেছন ঘুরতেই দেখলাম অতসী দেবীও আমার পশ্চাতে এসে দাঁড়িয়েছেন। গভীর কৌতূহলে জিজ্ঞেস করলেন, কোনো অশুভ কিছু টের পেলেন ঠাকুরমশাই? আপনাকে বড্ড বিচলিত দেখাচ্ছে। আমি সহজভাবে উত্তর দিলাম, এ বাড়ির পরিবেশের প্রতিটি কোণায় নেতিবাচক সত্তার অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে। কিছু একটা তো আছে এখানে যা অস্বস্তিদায়ক আমার কাছে। অতসী দেবীর বুকের ভেতর যে শীতল শিহরণ বয়ে গেল তা স্পষ্টতই অনুভব করতে পারলাম। জিজ্ঞেস করলাম, আচ্ছা কিছু কি হয়েছে? দেখুন, আমি এই বাড়ির বর্তমান পরিস্থিতি বেশ ভালোই বুঝতে পারছি। তাই এখন যদি অতীতের ঘটনাগুলো আমাকে খোলসা করে বলেন তাহলে খুব সুবিধা হবে আমার। যে ভয়ঙ্কর কালো ছায়ার জট বেঁধেছে এ বাড়ির বুকে তার গিট খুলতে আমার আরো একটু সুবিধাই হবে। আরে ঠাকুর মশাই! আমার কথার মাঝেই দীপশুভ্রের কণ্ঠস্বর পেয়ে আমি থমকে গেলাম। দোতলার সিঁড়ি ভেঙে এসে দ্রুত এগিয়ে এলো আমার কাছে। মা, তুমি আমাকে ডাকবে তো? ঠাকুর মশাই, আপনি খাওয়া দাওয়া করেছেন? অতসী দেবী বললেন, তুই নায়েব মশাইকে নিয়ে বেরিয়েছিলি যে, আমি তো ভাবলাম তুই বাইরে আছিস। দীপশুভ্র মৃদু হেসে বলে, আরে সে তো কখন চলে এসেছি, নিজের ঘরে একটু বিশ্রাম নিচ্ছিলাম। আসুন ঠাকুর মশাই, আপনাকে আপনার ঘরে নিয়ে যাই। অতসী দেবীও তাতে সায় দিলে। অতঃপর আমি দীপশুভ্রর সাথে উপরের ঘরে উঠে এলাম। নিচের ঘরগুলো একটু অগোছালো রয়েছে। ঠাকুরমশাই, আপনি আমার ঘরে থাকুন, কোনো সমস্যা নেই। মাও হয়তো আপনাকে এই ঘরেই আনতো। কিন্তু তুমি? দীপশুভ্রের কথায় আমি তাকে প্রশ্ন করলাম। সে হেসে জবাব দিল, ও কোনো ব্যাপার নয়, আমি বৈঠকখানায় দিব্যি শুয়ে পড়তে পারবো। তুমি আমার সাথেই থাকো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমার বাবা কোথায়? দীপশুভ্রর মুখে নেমে এলো একটা কালো ছায়া। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সব বলবো ঠাকুরমশাই, তার থেকেও বড় কথা আপনি নিজেই দেখতে পাবেন সব কিছু।
তবে সবার প্রথমে আমার ছোড়দা কেমন করে মারা গেল সেটা বলি। আমি বিছানায় গুছিয়ে বসলাম। দীপশুভ্র আমার সামনে একটা বেতের মোড়া টেনে বসল। তারপর বলল, যে সন্ধ্যায় পুরোহিত মশাই ওই বিভৎস অবয়বের দর্শন পেয়েছিলেন, সেই রাতেই আমার দাদা মারা যায়। সেদিন দাদার দীপশুভ্রর ঠোঁট কাঁপতে লাগে। আমি তাকে ভরসা দিয়ে বললাম, থামলে কেন, বলো। সেদিন দাদার ফুলশয্যা ছিল। কোনোক্রমে কথাটা বলে চোখের জল মুছল দীপশুভ্র। ওকে দেখে আমার মন ভারাক্রান্ত হয়ে উঠলেও একটা তীব্র অস্বস্তি অনুভব হচ্ছিল সাথে। এই বাড়িতে প্রবেশের পর থেকেই সেটা হচ্ছিল ঠিকই, তবে দোতলায় আসার পর তা যেন আরও তীব্র আকার ধারণ করেছিল। কয়েক মুহূর্ত থেমে পুনরায় বলল দীপশুভ্র, বৌভাতের অনুষ্ঠান খুব সুন্দর করে সব কিছু কাটলো আমাদের। তারপর দাদা তার এক বন্ধু বিবেকদার সঙ্গে কোথায় একটা গিয়েছিল। পরে অবশ্য শুনলাম যে ফিরেছে। এদিকে বৌদিকেও ফুলশয্যার সকল আচার অনুষ্ঠান পালন করিয়ে দিয়ে ওই নিজের ঘরে দিয়ে আসা হয়। এরপরে কি হয়েছিল ওই ঘরে জানি না। ভোরের দিকে লতিকার তীব্র চিৎকারে ঘুম ভাঙে আমাদের সকলের। তারপর বৈঠকখানায় এসে দেখি ছোড়দা দেওয়ালের এক কোণে বিভৎস নারকীয় অবস্থায় পড়ে রয়েছে। রক্ত, মাংস, ঘিলু, নাড়ি ভুড়ি সব মিলেমিশে একটা একটা গা গুলিয়ে ওঠার মতন পরিস্থিতি তৈরি করেছিল ওর নিথর শরীরটা। কিছুতেই আমি বিশ্বাস করতে পারছিলাম না যে ছোড়দার সঙ্গে এমন কিছু একটা হতে পারে বলে। প্রথমে এটা হত্যাকাণ্ড মনে হয়েছিল ঠিকই, ভেবেছিলাম হয়তো ওর প্রাক্তন প্রেমিকা। দীপশুভ্রর কথার মাঝে আমি তাকে বাঁধা দিয়ে বললাম, দাঁড়াও, প্রেমিকা মানে কি? দাদা একজনকে ভালোবাসতো, কিন্তু সে দাদাকে ছেড়ে চলে গেলে পরিবারের চাপেই দাদা বিয়েটা করেছিল ঠিকই, কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে দাদার বৌদিকে পছন্দ ছিল। আমি কাল বিলম্ব না করে উঠে দাঁড়ালাম। তারপর দীপশুভ্রের উদ্দেশ্যে বললাম, চলো তো, একবার তোমার ছোট বৌদির সাথে কথা বলতে চাই আমি। একটু কিন্তু করে অতঃপর পুনরায় আমাকে নিয়ে নিচে নেমে এলো দীপশুভ্র। নিচে নামার পর সেই অদ্ভুত অস্বস্তিটা একটু কমে এলো আমার। বুঝতে পারলাম, হোক না হোক দোতলায় সমস্যাটা বেশি। বেশ কিছুদিন ধরে বৌদির খুব সমস্যা হচ্ছিল ওই ওপরতলায় থাকতে, তাই মা বৌদিকে নিয়ে নিচে নিয়ে আসেন। ওই যে ওটা হলো বৌদির ঘর, আর পাশেরটা মায়ের। দীপশুভ্র কথাটা বলে একটা ঘরের দিকে অঙ্গুলি নির্দেশ করল। আমরা দুজনে ঘরে প্রবেশ করতে দেখলাম সাদা শাড়ি পরিহিত এক ঢাল কোমর ছাপানো খোলা চুলের নারী জানলার গড়ার ধরে এক দৃষ্টে বাইরে চেয়ে রয়েছে। দীপশুভ্র ডাকে ফিরে চাইল সে। বৌদি। ও ঠাকুরপো। মেয়ে সুরে কথাটা বলে আমার দিকে তাকালো যুবতী। দীপশুভ্র বলে, ইনি সেই ঠাকুর মশাই যে সেই জ্যোতির্ময় জেঠুর মেয়েকে প্রেতাত্মার কবল থেকে মুক্ত করেছিলেন। ওই যে তোমাকে বলেছিলাম না উনি আসবেন। ঘুমটা ভালো করে মাথায় নিয়ে যুবতী দ্রুত এগিয়ে আসলো। আপনি দাঁড়িয়ে কেন ঠাকুর মশাই, বসুন না। বিছানার চাদর ঠিক করে সে আমার দিকে চেয়ে থাকলে আমি বসলাম। দীপশুভ্র বলল, আমি বরং 3 কাপ চা বলে আসি লতিকাকে। দীপশুভ্র বেরিয়ে গেলে ঘরে কয়েক মুহূর্ত নিস্তব্ধতা বিরাজ করল। তারপর আমি সরাসরি জিজ্ঞেস করলাম, তোমারই নাম সৌদামিনী, তাই তো? যুবতী আলতো করে মাথা নেড়ে সহমত জানালো। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, কি হয়েছিল ফুলশয্যার দিন? দেখো, এ বাড়ির ইতিহাস না জানতে পারলে আমি কখনোই এর ভবিষ্যৎ ঠিক করতে পারবো না সৌদামিনী। সবটা খুলে বলো আমাকে।
চোখের কোলে জমে থাকা জল মুছে সৌদামিনী জানালার বাইরে চাইল। তারপর অস্পষ্ট কণ্ঠে বলল, সেদিন বাড়ির প্রবীণ মহিলারা ফুলশয্যার সমস্ত আচার অনুষ্ঠান শেষ করিয়ে আমাকে শয্যা কক্ষে নিয়ে আসেন। একজন প্রৌঢ়া তো মুচকি হেসে বলেছিলেন, বৌমা, দরজাটা ভেজিয়ে দাও এবার, রজত এখনই চলে আসবে। সবাই বিদায় নিলে আমি ধীর পায়ে ভেতরে প্রবেশ করলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, সারা ঘর রজনীগন্ধার গোলাপ ফুলে সুন্দরভাবে সেজে থাকলেও আমার কাছে যেন সবটাই এক রাস শূন্যতা মনে হচ্ছিল। আর কয়েক পা এগোতেই দেখলাম জ্বলন্ত হ্যারিকেনটা টেবিলের ওপর কাত হয়ে পড়ে আছে। অবাক হয়ে সেটাকে সোজাভাবে বসাতেই লক্ষ্য করি তার কাঁচের কয়েকটি স্থানে গভীরভাবে ফাটল ধরেছে, যেন সদ্য কাঁচগুলো জোড়া লাগানো হয়েছে। যাই হোক, সেসবে বিশেষ গুরুত্ব না দিয়ে আরক্তিম মুখে বিছানার ওপর বসলাম। কতক্ষণ বসেছিলাম জানি না, চোখে হালকা তন্দ্রা এসেছিল। হঠাৎ মনে হলো ঘরে কেউ প্রবেশ করেছে। আমি চোখ খুলে দেখি ঘরের দরজা যেমন ভিজিয়েছিলাম তেমনই ভেজানো রয়েছে। তবে উদ্বিগ্ন হয়ে বললাম আমি, তবে শান্তভাবেই বললাম, তবে সৌদামিনী বলল, বিছানায় কারোর অস্বস্তি টের পেয়ে সোজা হয়ে বসলাম, কিন্তু আশ্চর্য ব্যাপার, ঘরে কেউ ছিল না। মনের মধ্যে প্রশ্নের ঝড় সবে উঠেছে। হঠাৎ দেখলাম হ্যারিকেনের আলোটা আশ্চর্যভাবে ক্ষীণ হয়ে এসে টিম টিম করে কাঁপতে শুরু করেছে। জানি না কেন অজানা এক আতঙ্কে আমার বুকটা ভেতরটা ঠান্ডা হয়ে আসে। কি করব সেটাই ভাবছি। এমন সময় একটা অস্বাভাবিক অকল্পনীয় দৃশ্য চোখে পড়ল। ঠিক যেন কেউ সেখানে ভর দিয়ে বসে আছে আর ক্ষীণ অন্ধকারের মধ্যে দিয়ে এক দৃষ্টি তাকিয়ে রয়েছে আমার দিকে। সৌদামিনী আতঙ্কিত দৃষ্টিতে বড়ই উদ্গ্রীব হয়ে কথাগুলো আমাকে বলছিল। এমনকি ওর কথা শুনে আমার শরীরেও কাঁটা দিচ্ছিল। আমি নিশ্চুপ হয়ে ওর পরবর্তী কথাগুলো শোনার জন্য অপেক্ষা করছিলাম। সৌদামিনী একটা লম্বা শ্বাস টেনে বলল, ভয়ে আতঙ্কে বিছানা থেকে উঠে দাঁড়ালাম আমি। এমন সময় হ্যারিকেনের আলো আরও জোরে কাঁপতে শুরু করলো। এমনকি ঘরের জানালাতেও অস্বাভাবিক রকম টোকা পড়ছিল। আর স্থির থাকতে পারলাম না, হাত পা কাঁপতে লাগলো। ঠিক তখনই পিছনের আয়নাটা শব্দ করে নড়ে উঠল। চমকে পিছন ফিরে দেখলাম আমি, বাইরে তখন ভরা জ্যোৎস্না, অথচ তার বর্ণ কেমন যেন ধূসর লালচে। সেই অপার্থিব লালচে জ্যোৎস্নার আলো অতি সন্তর্পণে জানলা গলে ঘরে প্রবেশ করে পুরো ঘরটাকে রক্তের মতো লাল করে তুলেছিল। তারই মাঝে আরও একটা হাড় হিম করা দৃশ্য দেখতে পেলাম আমি, যা দেখে রক্ত জল হওয়ার উপক্রম। আমার অস্থির দৃষ্টি আয়নার উপর পড়তেই দেখলাম তার ভেতরে একটা অবয়বের সৃষ্টি হয়েছে। এমনিতেই সারা ঘর জুড়ে ছড়িয়ে থাকা রক্তিম আভা হ্যারিকেনের আলোকে একেবারে ক্ষীণ করে তুলেছিল। তারই মাঝে স্পষ্ট দেখলাম একটা সরু লিকলিকে দীর্ঘাকার মুন্ডহীন অবয়ব আয়নার ভেতরের কাছে তার অস্বাভাবিক লম্বা হাত দুটো রেখে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, যেন সে আমাকেই দেখছিল। কিন্তু আশ্চর্য বিষয়, তার কোনো মাথা ছিল না। সে অবয়ব ছিল মুন্ডহীন। এত দূর বলে সৌদামিনী থামল। ওকে বাস্তবে ফিরতে দেখে আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম, একটা গলা কাটা অবয়ব? তার মানে স্কন্ধ কাটা? সৌদামিনী মাথা নেড়ে বলে, হ্যাঁ ঠাকুরমশাই, সেই অবয়বে সারা দেহ কুচকুচে কালো লোমে ঢাকা ছিল। এতটাই ভয়ানক আর বীভৎস একটা দৃশ্য যে আমার ঠোঁট নড়া বন্ধ হয়ে গিয়েছিল রীতিমতো।
কোনো ক্রমে পিছন ফিরে সেই বিভীষিকার থেকে দূরে সরতে ঘরের দরজার দিকে এগিয়েছি। ঠিক সেই মুহূর্তেই একটা পেশিবহুল বুকের মাঝে ধাক্কা খেলাম আমি সজোরে। চোখ তুলে দেখি সে আর কেউ নয়, আমার স্বামী রজত শুভ্র। সে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, কি হলো সৌদামিনী? এভাবে ছুটছো কেন? ভয় পেয়েছো নাকি? আমি নিজেকে সামলে নিয়ে দুপাশে মাথা নাড়লাম। রজত দু হাতে আমাকে আগলে বিছানায় বসালো। তারপর আলতো করে আমার কপালে চুম্বন এঁকে বলল, আজ রাতে এত আদর করব যে সব ভয় ভুলে যাবে তুমি। রজতের সেই স্পর্শ আর কথার জাদুতে বিহ্বল হয়ে পড়লাম আমি। তারপর কখন যে চোখ লেগে যায় আমার, তা নিজেও বুঝিনি। পরের দিন ভোরের আলো ফোটার আগেই বাড়ির পরিচারিকার চিৎকারে ঘুম ভাঙে আমার। ধরপড়িয়ে নিচে নামতেই দেখলাম ইতিমধ্যেই বাড়ির সকলে বৈঠকখানায় জমায়েত হয়েছে। আমি সিঁড়িদের নামার মুহূর্তেই লক্ষ্য করলাম বৈঠকখানার একটা কোণের দেয়ালে পড়ে রয়েছে কোনো আগন্তুক। আরও কয়েকবার নামতেই স্তম্ভিত হয়ে গেলাম আমি। সেই আগন্তুক আর কেউ নয়, রজত শুভ্র ছিল। ওর বীভৎস মৃত্যু আর নৃশংসতা দেখে আমার পায়ের তলার মাটি সরে যায়। কয়েক মুহূর্ত থেমে সৌদামিনী পুনরায় আতঙ্কিত কণ্ঠে বলল, রজত শুভ্রের মাথার একটা দিক কোনো এক প্রচণ্ড আঘাতের ফলে ফেটে চ্যাপ্টা হয়ে ভিতরে ঢুকে গিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছে মাংসের তলা আর রক্ত। শুধু তাই নয়, চোখের কোটরে কোনো 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 চোখ ছিল না। কেউ যেন প্রবল নিষ্ঠুরতায় খুবলে বার করে নিয়ে এসেছিল তা। এছাড়া মুখ শহর সারা শরীরে গভীর আর হিংস্র নখে চেরা আঁচড় দেখেছিলাম আমি। কিন্তু বিশ্বাস করুন ঠাকুরমশাই, এর পরের ঘটনার জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না। হতবাক গলায় প্রশ্ন করলাম আমি, কোন ঘটনা? বিয়ের উপলক্ষে আমার জায়ের ভাই এসেছিল। কলকাতার এক নামী হাসপাতালের ফরেন্সিক মেডিকেল এক্সপার্ট সে। রজত শুভ্রের দেহটা প্রাথমিকভাবে পরীক্ষা করে জানালো গতকাল সন্ধ্যার দিকেই মৃত্যু হয়েছে রজতের। কথাটা শোনা মাত্রই মাথাটা দুলে উঠল আমার। ঠাকুরমশাই বিশ্বাস করুন, আমি কিছুতেই মেলাতে পারছিলাম না। তাহলে গতকাল রাতে আমার ঘরে কে এসেছিল? সারা রাত আমি কার পাশে ছিলাম? পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত্যুর একই সময় দিলেন, সেই গতকাল সন্ধ্যা। মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো গতকাল রাতের এক একটি হাড় হিম করা দৃশ্য। কাঁচের ফাটল ধরা সেই হ্যারিকেন, বিছানায় অদৃশ্য কারোর বসার অনুভূতি, আর আয়নার ভেতরে মুন্ডহীন সেই দীর্ঘ অবয়ব। সবটা মনে পড়তেই মাথাটা তীব্রভাবে ঝিমঝিম করে উঠল। চোখের সামনে নেমে এলো এক রাস অন্ধকার। মেঝেতে লুটিয়ে পড়ে জ্ঞান হারালাম আমি। সৌদামিনীর কথায় আমার পিঠ বেয়ে একটা হিম শীতল শিহরণ খেলে গেল মুহূর্তেই। ওকে শান্তভাবে জিজ্ঞেস করলাম, রজত শুভ্রের এমন নৃশংস হত্যা কে করতে পারে? কান্নায় ভেঙে পড়ল সৌদামিনী। জানি না ঠাকুরমশাই, ওর কোনো শত্রু ছিল কিনা, আর যেভাবে ওর হত্যা হয়েছিল তাতে স্পষ্ট সে হত্যাকারী কোনো মানুষ নয়, বরং অতি প্রাকৃতিক কিছু ছিল। আর সেটা আমাকেও প্রতি মুহূর্তে তাড়া করে বেড়াচ্ছে। এখনো ও আমাদের সবাইকে মেরে ফেলবে ঠাকুরমশাই। সৌদামিনীর কথায় বেশ বড় একটা ধাক্কা খেলাম আমি। দাঁড়াও দাঁড়াও, তোমাকে তাড়া করে বেড়াচ্ছে মানে? কে? সেই বিভীষিকা। ভয়ে ভয়ে কথাটা সৌদামিনী বলে চারদিকে তাকিয়ে নিল একবার। তারপর অতি সন্তর্পণে বলে, সবচেয়ে নরক যন্ত্রণার অন্ধকারের মধ্যে দিয়ে তো দিন কাটাচ্ছি আমি ঠাকুরমশাই। যদি ফুলশয্যার আগেই রজত শুভ্র মারা যায়, তাহলে সে রাতে আমি কার সাথে ছিলাম? এই চিন্তায় দিন দিন আমার শরীর শুকিয়ে যেতে লাগলো।
চোখের তলায় কালি পড়ল। এমনকি জানেন, সারাদিনে এতটুকু ক্লান্তির ছাপ চোখে লাগতো না, অথচ রাত হলেই রাজ্যের ঘুমে ঢলে পড়তাম আমি। মনে হতো কোন জাদু বল যেন দু চোখের পাতা এক করতে চাইছে আমার। গভীর ঘুমে ডুবে যেতাম আমি, আর রোজ সকালে উঠতাম রাজ্যের শারীরিক দুর্বলতা আর ব্যথা নিয়ে। আর একটা কথা, জানি না আপনাকে বলা ঠিক হবে কি না। সৌদামিনী থামতেই আমি বললাম, নির্দ্বিধায় বলো। আমার মনে হয় রাতে কেউ আমার সাথে ঘনিষ্ঠ হয়, যদিও আমি প্রতি রাতে ঘুমের মাঝে স্বপ্নে আমার স্বামী রজতকে দেখতে পাই, অনুভব করতে পারি ওকে। স্বপ্ন আর বাস্তব যেন মিলেমিশে একাকার হয়ে যায় আমার কাছে, কিন্তু সে মিলন বড় যন্ত্রণাদায়ক আর পৈশাচিক মনে হয় আমার ঘুম ভাঙার পর। শরীরের প্রতিটি অংশে ব্যথা কেবল হয় না, কালশিটের দাগও পড়তে দেখি। এই কারণে পুরো ঘটনাটা আমার সত্যি মনে হয়, কারণ ঘরের দরজা বন্ধ থাকে, কারোর ঢোকার সুযোগ নেই। আমি ঘরে একা ঘুমাই, তাহলে আর যাই হোক, যে যে ঘটনা আমার সাথে ঘটছে তা কোনো অশরীরের এ ব্যাপারে নিশ্চিত। এসবের কারণে মানসিকভাবেও খিটখিটে হয়ে পড়ছি আমি। সৌদামিনীর চোখে জল দেখে ওকে সান্ত্বনা দিলাম আমি। তারপর ওর ঘর থেকে বেরোনোর সময় ঠিক উল্টো দিকে একটা তালা দেওয়া ঘর দেখতে পেলাম। জিজ্ঞেস করলাম, এই ঘরটা বন্ধ কেন? নিচু স্বরে জবাব দিল সৌদামিনী, ও ঘরে সব পুরনো অবাঞ্ছিত জিনিসপত্র আছে, তাই বন্ধ। কিন্তু কেন জানি না ঘরটার কাছ থেকে অসম্ভব নেতিবাচক আবহাওয়া অনুভব করতে পারলাম আমি। বিন্দুমাত্র সময় নষ্ট না করে বাইরের বারান্দায় বেরিয়ে আসতেই দীপ শুভ্রর সাথে আমার দেখা হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, তোমার বৌদির সাথে কথা হলো? দীপ শুভ্র বলে, লতিকাকে বললাম চা আনতে, আপনি বসুন না ঘরে। না। আমি দীপ শুভ্রকে বাঁধা দিয়ে বললাম, তোমার বর্দার মৃত্যু কিভাবে ঘটল বলো তো? সাময়িক থমকে গেলেও নিজেকে স্বাভাবিক করে দীপ শুভ্র বলল, আমার বর্দার নাম দেব শুভ্র। ছোটদার মৃত্যুর পর থেকেই বর্দা কেমন যেন রগচটা হয়ে উঠেছিল। কথায় কথায় বৌদির ওপর চিৎকার করত, একদিন তো মারতেও অবধি গিয়েছিল। শুধু তাই নয়, মৃত্যুর আগে বর্দা আর কিছুই খেতে পারতো না। সারাদিন শুধু চা আর হুঁকো টেনেই কাটিয়ে দিত সে। কোনো পুষ্টিকর খাবার জোর করে খাওয়াতে গেলে বমি করে সব উগড়ে ফেলতো। মানুষটা দিনে দিনে একেবারে শুকিয়ে কঙ্কাল হয়ে যাচ্ছিল। দুই ছেলের এমন দশা দেখে বাবা ইতিমধ্যেই একবার বড় রকমের হৃদয় রোগের শিকার হয়েছিলেন। তা অন্তত বড় ছেলে বেঁচে আছে এই আশাতেই এতদিন নিজেকে শক্ত করে রাখার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু যেদিন বড়দাও মারা গেল, সেদিন সেই চরম আঘাত বাবা নিতে পারেননি। তিনি সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়লেন। দাদা কিভাবে মারা যায়? গম্ভীর গলায় জিজ্ঞেস করলাম আমি। দীপ শুভ্র জানালো, রাগ আর অশান্তি যেন বর্দার নিত্য সঙ্গী হয়ে উঠল। আমাদের বাড়িতে হঠাৎ একদিন বাগানের মালি ওই সামনের বটগাছের ঝুলন্ত অবস্থায় বর্দাকে আবিষ্কার করল। ওর গলায় দড়ি দেখে আমরা স্তব্ধ হয়ে যাই সবাই। পড়শিরা বলে ব্যবসার ক্ষতি, নিত্যদিনের ঝামেলার কারণেই দাদা এমনটা করেছে। কিন্তু আমার মন বলছিল যে এই সব কিছুর পেছনে রয়েছে সে এক অদৃশ্য বিভীষিকা, যা অতি সন্তর্পণে আমাদের বাড়িতে প্রবেশ করেছিল। পুরোহিত মশাইও এখানে অশুভ শক্তির অস্তিত্ব টের পেয়েছিলেন। বর্দার সেই নিথর দেহের দিকে তাকানো যাচ্ছিল না। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছিল, জিভের কিছুটা অংশ বেরিয়েছিল। ওর সেই চেনা শান্ত সৌম্য চেহারাটা রাতারাতি কেন যেন এক হিংস্র দানবীয় সত্তায় রূপান্তরিত হয়েছিল। দীপ শুভ্র থামলে আমি স্পষ্ট ভাষায় বললাম, আর এরপর থেকেই তোমার বাবা শয্যাশায়ী, তাই তো? নীরব থাকলো সে। আমি পুনরায় প্রশ্ন করলাম তাকে, আচ্ছা তোমার বড় বৌদি কোথায়? দীপ শুভ্র উত্তর দিল, তার সঙ্গে যা ঘটেছে তারপর সে আর এক মুহূর্ত এখানে থাকতে চায়নি। তারপর সে বাপের বাড়ি চলে গিয়েছিল।
চমকে উঠলাম আমি। কোথায় আর কেন, মানে কি ঘটেছিল? দীপ শুভ্র আমাকে তার ঘরে নিয়ে গেল। এখানে বসুন ঠাকুর মশাই। ইতিমধ্যেই লতিকা চা দিয়ে গেল। বাইরে সন্ধ্যা পেরিয়েছে, কিন্তু অদ্ভুত বিষয়, কোনো সন্ধাননিকের বালাই ছিল না বাড়িতে। আমি জিজ্ঞেস করলাম, তোমাদের ঠাকুর মন্দিরটা কোথায়? আকাশ থেকে পড়ল দীপ শুভ্র। যেন গৃহস্থ বাড়িতে ঠাকুর পুজো করতে হয় এটাই সে জানে না। দ্বিধান্বিত হয়ে বলল, চিলেকোঠার ঘরে, কিন্তু বহুদিন সেখানে কেউ যায় না। দীপ শুভ্রর এমন প্রতিক্রিয়ায় যার পরনায় চমকৃত হলাম আমি। গৃহস্থ বাড়িতে নিত্য পুজো হবে, এতে এমন বিস্মিত হওয়ার কারণ কি? আমি বললাম, তোমার বৌদির সাথে কি ঘটেছিল? কিছু একটা ভেবে দীপ শুভ্র জানালার দিকে চেয়ে বলল, সেদিনের ঘটনা ভুলবার মতন নয়। সবে দুপুরের খাবার খেতে বসেছি, হঠাৎ দোতলার বড় বৌদির ঘর থেকে চিৎকার সহ মরণ কান্না ভেসে এলো। আমি আর মা ছুটে গেলাম, কিন্তু ওপরে আসতেই আমরা হোঁচট খেলাম। দেখলাম বড় বৌদি ঘরের দরজার ঠিক বাইরে আধশোয়া হয়ে পড়ে আছেন। কোমরে হাত দিয়ে রীতিমতো ব্যথায় কোঁকাচ্ছিল সে। মা তাকে দ্রুত ধরে ওঠাবার চেষ্টা করেন, আমিও সাহায্য করি, সঙ্গে প্রশ্ন করি, কি করে হলো এসব? তখন বৌদি আর্তচিৎকার থামিয়ে কাঁপা গলায় বলল, স্নান সেরে সবে বেরিয়েছিলাম। বৌদির কথার মাঝেই আমার মা ধমকের সুরে বলেন, কতবার বলেছি তোমায় রীতা যে ভেজা কাপড়ে থাকলে সাবধানে চলাফেরা করবে। তখন বৌদি হচ্চকিত গলায় বলে উঠল, না মা, সেসব নয়, একটা অন্য ঘটনা ঘটেছে। কি ঘটনা? আমি প্রশ্ন করলে বৌদি উত্তর দিল, ভেজা কাপড়ে সদ্য আয়নার সামনে দাঁড়িয়েছিলাম আমি, চুলের আলগা জল মুছছিলাম। আচমকা দেখলাম আয়নার ওপারে থাকা আমার প্রতিবিম্বের ঠিক পেছনে দরজার বাইরে একটা অবয়ব দাঁড়িয়ে রয়েছে। অতিকায় দীর্ঘ হওয়ার কারণে তার মাথা দেখা যাচ্ছিল না ঠিকই, তবে তার অস্বাভাবিক লম্বা হাত, পা ও কালো রমুষ চেহারাটা চোখে পড়ল। এমন বিভৎস দৃশ্যে আমি আঁতকে উঠলাম। চকিতে পিছন ঘুরে দেখি কোথাও কেউ নেই। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আবারও সামনে ঘুরতে যাব, এমন সব একটা অদৃশ্য দানবীয় শক্তির ঝাপটা দিয়ে আমার চুলের মুঠি চেপে নিমেষে আমাকে শূন্যে তুলে আছাড় মারল ঘরের বাইরে। আমি ছিটকে পড়লাম। কোমরে প্রচণ্ড আঘাতে অসহ্য হয়ে বাধ্য হই চিৎকার করতে। বৌদির কথায় আমি আর মা দুজনেই স্তম্ভিত হয়ে পড়ি। বৈদ্যমশাই এসে বৌদিকে দেখে যান। এরপর থেকে তার মনে হতো যে প্রতি রাতে কোনো অদৃশ্য শক্তি তার গলা চেপে ধরছে কিংবা তাকে মারার চেষ্টা করছে। অতঃপর সে তার বাবাকে চিঠি লিখে পাঠালে তার বাবা এসে তাকে নিয়ে যান। একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, এই তো সাংঘাতিক ব্যাপার। আচ্ছা, পুরোহিত মশাইকে যে ডেকে পাঠাতে বলেছিলাম, খবর দিয়েছ? দীপ শুভ্র জবাব দিল, আগে চলে আসবার তো কথা। এমন সময় কাজের মেয়ে লতিকা এসে খবর দিল, পুরোহিত মশাই এসেছেন ছোটদাবাবু, কর্তামাও আছেন। আমি উঠে দাঁড়ালাম। চলো দীপ শুভ্র, পুরোহিত মশাইয়ের সাথে কিছু কথা বলার আছে। দীপ শুভ্র আমার কথায় সায় দিলে আমরা দোতলার সিঁড়ি ভেঙে নিচে আসার জন্য পা বাড়ালাম। এমন সময় সিঁড়ির একদম সামনের ঘরের দিকে অজান্তেই চোখ পড়ল। দরজাটা ভেজানো ছিল, তবে কেউ বিছানায় শুয়েছিল তা বোঝা যাচ্ছিল। আমি দীপ শুভ্রকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা মানে মনীষ শুভ্রবাবু আছেন এই ঘরে? মাথা নেড়ে জবাব দিল দীপ শুভ্র, আগে। কি মনে করে বললাম, চলো একবার দেখে যাই ওনাকে। দীপ শুভ্র দরজা খুলতেই একটা পচা বিশ্রী গন্ধ নাকে ঠেকলো আমার। মুখ ফসকে বলে ফেললাম আমি, এ দুর্গন্ধ কিসের?
কিন্তু আমাকে আশ্চর্য করে দীপ শুভ্র জিজ্ঞেস করে উঠল, কিসের গন্ধ ঠাকুরমশাই? কই, আমি তো কিছু পাচ্ছি না। বুঝলাম, এ বাড়িতে কেবল অশুভ শক্তির প্রভাব রয়েছে তা নয়, বাড়ির লোকগুলোর ওপরেও ধীরে ধীরে প্রভাব পড়ছে তার। পুরোহিত মশাই এ বাড়ির ধুলো নিয়ে গিয়েছিল আমার কাছে। সেই ধুলো পরীক্ষা করে প্রথমেই জেনে ফেলেছিলাম আমি যে এখানে কেবল অশুভ শক্তি নয়, তার চেয়েও ভয়ানক আর হিংস্র শক্তির বাস রয়েছে। সারা বাড়ির মধ্যে সবচেয়ে বেশি অস্বস্তি এই ঘরে প্রবেশ করেই অনুভূত হলো আমার। কেবল যেন জরাজীর্ণ পরিবেশ ঘরের। বিছানার সাথে প্রায় লেগে শুয়ে রয়েছেন এক বৃদ্ধ, গাল ভাঙা, চোখ কোটরাগত, চিত হয়ে সোজা শুয়ে রয়েছেন। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তার শরীরটা। তার শরীরটা অর্ধপচিত, গলিত। দীপ শুভ্র জানালো, চিকিৎসক জানিয়েছেন যে সুস্থ হওয়ার সুযোগ নেই বাবার। এটা কি রোগ তাও তারা ধরতে পারছেন না। বলছেন এ বিরল রোগের কোনো চিকিৎসা নেই। দিন দিন বাবার অবস্থা আরও শোচনীয় হয়ে উঠছে। বাকশক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি শুধু নয়, চলাফেরার শক্তিও তিনি হারিয়েছেন। সে সঙ্গে একটু একটু করে ওনার শরীরের পচন আরও গভীর হয়ে উঠছে, ছড়িয়ে পড়ছে সর্বত্র। বাবাকে দেখলে এখন জীবন্ত মৃতদেহ মনে হয়। আপনি কিছু একটা করুন না ঠাকুরমশাই। দীপ শুভ্রর কাঁধে হাত রেখে তাকে আশ্বস্ত করলাম আমি। তারপর নিচে নেমে গেলাম আমরা। আমাকে দেখা মাত্রই পুরোহিত মশাই নমস্কার জানালেন। আমিও প্রতি নমস্কার জানিয়ে বললাম, নমস্কার নমস্কার, বসুন। কি বুঝছেন? পুরোহিত মশাই সরাসরি প্রশ্ন করলেন। আমি দীপ শুভ্রকে বললাম, আচ্ছা অতসী দেবীকে একটু ডেকে আনতে পারবে? দীপ শুভ্র সহমত জানিয়ে চলে গেল ওখান থেকে। আমি সরাসরি পুরোহিত মশাইকে বললাম, আচ্ছা আপনি বলেছিলেন না এ বাড়ির ওপর অশুভ শক্তির প্রভাব পড়েছে? না, তার চেয়ে ভয়ানক আর ক্ষতিধর কোনো নেতিবাচক সত্তার এক প্রকার শক্তি কেন্দ্র হয়ে উঠেছে এই বাড়ি। ধীরে ধীরে সেই কালো ছায়া এই বাড়ির মানুষদেরকেও নিজের বিষ জালে আবদ্ধ করছে। আচ্ছা, এই বাড়িতে প্রবেশের পর আপনি কোনো দুর্গন্ধ পাননি? হতবাক গলায় জবাব দিলেন পুরোহিত মশাই। হ্যাঁ, যখনই আসি পাই, তারপর তো গণনা করে অনুমান করি যে এখানে ভয়ানক কোনো সত্তার ঘাঁটি রয়েছে বলে। তবে তার সাথে মোকাবিলা করা আমার পক্ষে অসম্ভব। কিন্তু ওরা কিন্তু কোনো দুর্গন্ধ পাবে না। এমনকি পুজো ঘরে যাওয়ার কথা ভুলেও গেছে বাড়ির মানুষেরা। ভাবতে পারে না ওই কাল শক্তি ধীরে ধীরে এবারের মানুষদের বিবেচনাকে অবধি হ্রাস করছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, এই বাড়িতে পা রাখতেই বুঝতে পেরেছিলাম তা। কিন্তু আমি তা হতে দেব না। এই বাড়িকে অশুভ শক্তি মুক্ত করতে যত দূর যেতে হয় আমি যাব। এমন সময় অতসী দেবীর কণ্ঠস্বর পেলাম আমরা। পুরোহিত মশাই এসেছেন যে। এই লতিকা, একটু চা কর না। তা হঠাৎ এ বাড়িতে? আমি অতসী দেবীর কথার জবাব দিলাম, যে সমস্যার মাঝে রয়েছে আপনার বাড়ি, তার সমাধান আমাদের সবাইকে একসাথে করতে হবে। আমার কথায় পুরোহিত মশাইও সায় দিলেন। অতসী দেবীর চোখ ম্লান হয়ে এলো। তিনি বললেন, কি বলবো পুরোহিত মশাই, সন্তান হারা হলাম, স্বামীও শয্যাশায়ী। সেই তুলনায় আমার সাথে ঘটা ঘটনাগুলো তো নগণ্য। আমি গম্ভীরভাবে বললাম, বলুন কি ঘটেছে আপনার সাথে? অতসী দেবী বললেন, ছেলে দুটোর অকাল মৃত্যুর পর থেকেই বাড়িটায় কেমন যেন একটা থমথমে ভাব নেমে এসেছিল। প্রায়শই আমার মনে হতো কোনো এক অজ্ঞাত অশরীরী ছায়া বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। আমি যেখানেই যাই মনে হতো এক জোড়া অদৃশ্য চোখ আমাকে অনুসরণ করছে। শুধু আমি নই,
আমার বৌমারাও ইদানিং ব্যাপারটা খেয়াল করত, কিন্তু কেউ মুখে কিছু বলেনি। একদিন সন্ধ্যার দিকে ছাদে মেলতে দেওয়া জামা কাপড়গুলো তুলতে গেছিলাম। ইতিমধ্যেই প্রকৃতির রং ধূসর বর্ণ ধারণ করেছে। প্রায় সব জামা কাপড়ই তোলা হয়ে গিয়েছিল, দড়িতে কেবল একটা শাড়ি ঝুলছিল। হঠাৎ মৃদু হাওয়ার মাঝেই একটা অতি প্রাকৃত ঘটনা ঘটল। স্পষ্ট দেখলাম বাতাসের মৃদু তোড়ে উঠতে থাকা শাড়িটার আড়ালে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। তার অবয়বটা নড়াচড়া করছিল। প্রথমে ভাবলাম বাড়ির কেউই মজা করে শাড়ির আড়ালে লুকিয়েছে, কিন্তু ভুল ছিলাম আমি। শাড়িটা এক টানে সরাতেই দেখলাম শূন্য বাতাস ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। বুকটা কেঁপে উঠল আমার এক অজানা আতঙ্কে। তবে সেই ভয়াল অভিজ্ঞতার রেশ সেখানেই থেমে থাকেনি। রান্নাঘরেও বেশ কিছু অতি প্রাকৃতিক অভিজ্ঞতার সম্মুখীন হতে লাগলাম আমি। কখনো বাতাস না থাকা সত্ত্বেও জ্বলন্ত উনুন আপনা আপনি নিভে যেত, কখনো ফুটন্ত ভাতের হাঁড়ি উল্টে যেত, আর একবার উদ্বিগ্ন হয়ে আমি জিজ্ঞেস করতেই অতসী দেবী বললেন, একবার অল্পের জন্য প্রাণে বেঁচে গেছিলাম আমি। রান্না করছিলাম, হঠাৎই পিছন থেকে ভারী কিছু ঘেঁষার শব্দ পেয়ে ঘুরে তাকাই। আর আচমকা ঠিক সেই মুহূর্তেই একটা ধারালো বঁটি কোনো এক অদৃশ্য হাতের ছোঁয়ায় তীব্র গতিতে আমার দিকে নিক্ষেপিত হয়েছিল। আমার দৃঢ় বিশ্বাস সেই প্রেত বা অশুভ সত্তা যাই থাকুক না কেন, কাজটা সেই করেছিল। বাড়ির চারিদিকে তাকিয়ে আমি বললাম, এ বাড়িতে কালতন্ত্রের ছায়া পড়েছে, এমন ছায়া যা ধীরে ধীরে গ্রাস করছে এ বাড়ির প্রাণ শক্তিকে। আমাকে আজকের রাতটা দিন, আমি সবটা জানার চেষ্টা করব আজ। আগামীকাল আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে ঘরে ঢুকতে যাব, এমন সময় দীপ শুভ্র আমাকে কাছে এসে বলল, ঠাকুরমশাই, আমার মনে হচ্ছে এই সব কিছুর পেছনে ছোটদার প্রাক্তন প্রেমিকা রঞ্জনাই রয়েছে। হয়তো তন্ত্রক্রিয়া করে সেই এ বাড়িতে কোনো প্রেত চালনা করেছে। দাদা তো এই বিয়েটা পরিবারের জোড়াজুড়িতেই করেছিল। দীপ শুভ্রর কথা শেষ হতেই আমি জিজ্ঞেস করলাম, কোনো ব্যবসায়িক শত্রু আছে? উত্তর এলো দীপ শুভ্রর, আছে। আমি আর কথা বাড়ালাম না, রাতের ধ্যানে বসলাম। এই রহস্যময় বিভীষিকার উৎস ঠিক কোথায় তা আজ খুঁজে বের করতেই হবে। ঈশ্বরপ্রাপ্ত দৈব শক্তির আশীর্বাদে ভূত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে অবগত থাকতে পারি আমি, অনুভব করতে পারি সকল অতি প্রাকৃতিক সত্তাকে। কাজে ইষ্টদেবতার নাম নিয়ে মধুসুন্দরী দেবীর আশীর্বাদে জপ করার কিছু সময়ের মধ্যেই একটা অদ্ভুত দৃশ্য ভেসে উঠল চোখের সামনে। একটা অদ্ভুত মূর্তি, তার সামনে দাউ দাউ করে চোখের আগুন জ্বলছে, আর সেই মূর্তিকে ঘিরে প্রদক্ষিণ করছে বেশ কিছু কালো ও লাল কাপড় পরিহিত কিছু অবয়ব। তারা কে বা কারা আমার জানা নেই। দলবদ্ধভাবে যন্ত্রের মতো কিছু মন্ত্রোচ্চারণ করার সাথে সাথে একভাবে ঘুরছে তারা। চারপাশে মশালের তীব্র আলোর সাথে জ্বলছে প্রদীপ আর মোমের টিমটিমে আলো। তার সত্ত্বেও গোটা পরিবেশ কেমন যেন থমথমে। আর তাদের প্রদক্ষিণের মধ্যে থেকেই একটি দীর্ঘদেহী নারী অবয়বের পশ্চাৎ ভাগ নজরে পড়ল আমার। তারও একই পোশাক, লাল কালোতে মুড়ে রেখেছে নিজেকে, মাথায় ঘোমটা, এমনকি মুখটাও চোখে দেখা যায় না। কে সেই নারী? স্থির হয়ে সব কিছু দেখছিলাম, হঠাৎই সেই নারী পিছন থেকে সরাসরি তাকালো আমার দিকে। চমকে উঠে চোখ খুললাম আমি, রীতিমতো হাঁপাচ্ছি। সেই রক্তবর্ণ দৃষ্টি, বিভৎস মুখের আদল আর একরাশ হিংস্রতা যেন আমাকে প্রায় গিলে খেতে আসছিল। আমি লম্বা শ্বাস নিয়ে আসন ছেড়ে উঠতেই ঘরের ভেজানো দরজার সামনে একটা ছায়াকে নড়াচড়া করতে দেখলাম।
সচকিত হয়ে ধীর পায়ে দরজার কাছে আসতেই দেখি এ তো সৌদামিনী সোজা স্থিরভাবে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। চোখের রং সম্পূর্ণ সাদা, ঠোঁট দুটো কুচকুচে কালো, শীর্ণকায় চেহারা। শূন্য চোখে আমার দিকে চেয়ে অদ্ভুতভাবে হাসতে লাগলো সে। তারপর ধীর বেগে দু হাতে এবং পায়ে ভর দিয়ে দেওয়াল বেয়ে টিকটিকির মতো উপরে উঠতে লাগলো। সেই সাথে হিসে গলায় একভাবে বলে চলল, তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। আমি দ্রুত ঘরের ভেতর থেকে হ্যারিকেনটা নিয়ে এলাম, কিন্তু এ কি, দেওয়াল শূন্য, আশেপাশেও কোথাও কেউ নেই। একবার ভাবলাম দীপ শুভ্রকে ডেকে সৌদামিনীর ঘরে যাওয়ার কথা। বড় করে মনে হলো যা জানার তা ইতিমধ্যেই জেনে ফেলেছি। এখন কেবল যেভাবে হোক এই বাড়িটাকে রক্ষা করতে হবে আমার। তাহলেই যা যা ঘুরছে সবার সাথে সব ঠিক হয়ে যাবে। পরদিন সকালে মন্দির গিয়ে কিছু জরুরি কথা পুরোহিত মশাইকে জানালাম এবং সন্ধ্যার মধ্যেই একটা মহাযজ্ঞের আয়োজন করতে বললাম। মহাযজ্ঞ? সাংঘাতিক কিছু। পুরোহিত মশাইয়ের প্রশ্নে আমি তাকে সবটা খুলে বলতেই তিনি আতঙ্কিত হয়ে পড়লেন। বুকের ভেতরটা রীতিমতো কাঁপছে ঠাকুর মশাই। যা যা আপনি বলেছেন সব করব। তাছাড়া আজ রাতের তো তিথিও ভালো আছে। মন্দির থেকে বেরিয়ে কয়েকটা জায়গা যেতে হলো আমাকে। বেশ কিছু প্রশ্নের উত্তর খোঁজা বাকি ছিল। সেই অনুসন্ধানে বেরিয়ে অনেক কিছুই জানতে পারলাম। অনেক অজানা শঙ্কার সঠিক উত্তরও খুঁজে পেলাম। সন্ধ্যার দিকে বাড়ি ফিরতেই অতসী দেবী বললেন, ঠাকুর মশাই, সৌদামিনীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি কিছু একটা করুন। গ্রামের শেষ প্রান্তের শ্মশান ভূমিতে যজ্ঞের আয়োজন করেছিলেন পুরোহিত মশাই। আমাকে সরাসরি জিজ্ঞেস করলেন, এই অশুভ সত্তা কে ঠাকুর মশাই? আমি অবিচলিত কণ্ঠে জবাব দিলাম, কালপুরুষ, এক ভয়ানক অতি প্রাকৃতিক সত্তা। জমিদার মণি শুভ্র ঠাকুরের বাড়িতে কালপুরুষ চালান করা হয়েছে। সেটা করা হয়েছে কেবল ওনার ক্ষতি করার উদ্দেশ্য হেতু নয়, ওনার সম্পূর্ণ বংশকে বিনষ্ট করার জন্য। কালপুরুষ কি? পুরোহিত মশাই জিজ্ঞেস করলে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, কালপুরুষ হলো এক প্রকার অপশক্তির ত্রাস। যে বাড়িতে চালান করা হয় সেখানে এক এক করে পুরুষদের মৃত্যু ঘটতে থাকে। স্ত্রীলোকের বৈধব্য যোগ দেখা দেয়। গোটা বংশকে নিমেষে ধ্বংস করতে পারে এই কালপুরুষ। মূলত এমন কোনো ব্যক্তি যিনি জীবনে কখনো শারীরিক সম্পর্কে লিপ্ত হননি এবং অপঘাতে মৃত্যু ঘটেছে, তার আত্মা কালপুরুষে পরিণত হয়। বলেন কি? হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন পুরোহিত মশাই। আমি বললাম, তবে তার আগে বাস্তুতে প্রেত আসে। এই যে রোগ ভোগ, ব্যবসায় ক্ষতি, পারিবারিক কলহ, সব প্রেতের কারণে হয়। প্রেত বাস্তুতে এমন এক অশুভ পরিস্থিতি সৃষ্টি করে যার মাধ্যমে প্রবেশ ঘটে কালপুরুষের। তাছাড়া কোনো ব্রাহ্মণ যদি মল মাসের অমাবস্যা তিথিতে অপঘাতে মৃত্যুবরণ করেন, অনেক সময় আত্মাও কালপুরুষে পরিণত হয়। তবে এক্ষেত্রে ঠাকুর পরিবারে যে কালপুরুষের আগমন ঘটেছে সে অক্ষত যৌন অতৃপ্ত আত্মা, কোনো ব্রাহ্মণ আত্মা নয়, যে কেবল বাড়ির পুরুষদের ক্ষতি করছে না, স্ত্রীদের মর্যাদা ক্ষুণ্ণ করে তাদেরও মৃত্যুপথে চালিত করছে। পুরোহিত মশাই কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, আপনি মহাযজ্ঞ শুরু করুন ঠাকুর মশাই, আমি আপনার সাথেই আছি। পুরোহিত মশাই চলে যাওয়ার পর
আমি নিজের কুণ্ডলি থেকে একটি ইঞ্চি তিনেকের মূর্তি বের করলাম, যা সৌদামিনীর উল্টো দিকের সেই বন্ধ ঘর থেকে উদ্ধার হয়। পুরনো আসবাবের ভেতর থেকে কেন মূর্তিটা বের করে আনলাম সেই প্রশ্ন করেছিল দীপশুভ্র। আমি কোনো উত্তর না দিলেও অতসী দেবী আসল রহস্যটা জানালেন। তার স্বামীকে একদিন একটি অচেনা ছেলে তাদের পৈতৃক দোকানে মূর্তিটি দিয়ে যায়। তারপর থেকে ছেলেটিকে আর দেখা যায়নি। প্রথমে মূর্তিটি ঠাকুর ঘরে রাখা হলেও পুরোহিত মশাইয়ের সতর্ক বার্তায় এবং পুকুরে বিসর্জন দেওয়ার পরামর্শে মণিশুভ্রবাবু ভয় পেয়ে ওটা দোতলার ওই পরিত্যক্ত ঘরে লুকিয়ে রাখেন। হিসেব করে দেখলাম ঠিক তারপর থেকে এই বাড়িতে ভয়ানক ঘটনাগুলোর সূত্রপাত। অবশ্য তার আগেই বাড়ির পরিবেশ নষ্ট করতে প্রেত চালান করা হয়েছিল। মূলত ওই মূর্তির মাধ্যমেই প্রেতের আগমন ঘটে, কারণ কালপুরুষ সরাসরি কোনো বাস্তুতে প্রবেশ করতে পারে না। প্রেতের উপদ্রবে বাড়ি অশুচি ও ছন্ন ছাড়া হলে এবং নেতিবাচক শক্তি বাড়লে তো এই কালপুরুষের আগমন ঘটে। শুরু হয় চরম দুর্ভোগ ও মৃত্যুর খেলা। ঠাকুর পরিবারেও ঠিক তাই ঘটেছে। একের পর এক পুরুষের অকাল মৃত্যু, নারীদের বৈধব্যযোগ আর তাদের উপর অমানুষিক অত্যাচার। বিশেষ করে সদ্য বিবাহিতা সৌদামিনীর প্রতি কালপুরুষ সবচেয়ে বেশি আকৃষ্ট হয়ে তাকে বশীভূত করেছে। এর থেকে সৌদামিনীকে মুক্তির একটাই উপায়। আমি দ্রুত সৌদামিনীর ব্যবহৃত শাড়ির সেই ভাঁজে মূর্তিটা রেখে শাড়িটা ভালোভাবে মোড়ালাম। তারপর সেটা যজ্ঞবেদীর ওপর রেখে চারপাশে বৃত্তাকারে মোরগের রক্তরেখা হিসেবে টানলাম। এরপর মহাশক্তি মন্ত্র জপ করার মাঝেই মন্ত্রপুত জল ছেটালাম তাতে। বেদির সামনেই যজ্ঞের আগুন জ্বলছে, তার আঁচ খুব সম্ভবত শাড়ির অন্দরে থাকা মূর্তিটির ওপরেও পড়ছিল। বলা বাহুল্য, সেদিন ধ্যানস্থ অবস্থায় যে মূর্তিটাকে দেখেছিলাম সেটা শাড়ির ভাঁজে থাকা এই মূর্তিটারই অবিকল প্রতিরূপ। রেখে যে পুজো করছিল তাকেও খুঁজে পেয়েছি। ভাবনার মাঝেই লক্ষ্য করলাম শাড়িতে আগুন ধরেছে। আমার ঠোঁটে চড়া হাসি খেলল। অবশেষে আমার মন্ত্রপাঠ সঠিক পথে এগোচ্ছে। তীব্রভাবে শাড়িটা জ্বলতে শুরু করলো। চারদিক থেকে বিশাল জোরে ঝড় উঠল। আমিও যজ্ঞের আগুন যাতে না নেভে তার জন্য পূর্ব সতর্কতা নিয়েছিলাম। আচম্বিত প্রবল ঝড়ের মাঝে এক বিকট নারী চিৎকার কানে আসলো। এই যেন প্রচন্ড যন্ত্রণায় ছটফট করছে, কাঁদছে, কষ্ট পাচ্ছে। আমি ভাবলাম এসব কাল পুরুষের ধূর্ততার ফাঁদ। সে চায় আমি আবেগপ্রবণ হয়ে মন্ত্র পাঠ বন্ধ করি, যা আদতে হওয়ার নয়। বরং ইতিমধ্যেই প্রবলভাবে জ্বলতে শুরু করা যজ্ঞবেদীর পেছন থেকে লক্ষ্য করা যায় একটি নারী অবয়বকে। স্তব্ধ হয়ে আমি সেদিকে চেয়ে থেকে অস্ফুটে বলি, সৌদামিনী। পরনের সাদা শাড়িটা বর্তমানে প্রায় শতচ্ছিন্ন রক্ত মাখা। খোলা চুলের গোছ সর্পফনার ন্যায় চারদিকে ছড়িয়ে, দু চোখ সম্পূর্ণ সাদা আর তার নিচে কুচকুচে কালো ঠোঁট। তীক্ষ্ণ হাতের নখগুলো দিয়ে মাটি আঁকড়ে খানিকটা উবু হয়ে বসেছিল সে। এক দৃষ্টে হিংস্রভাবে দেখছিল আমাকে। আশপাশ থেকে ভেসে আসছিল পৈশাচিক চিৎকার আর কলতান। সৌদামিনীকে এমন অবস্থায় দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। বিয়ের পর থেকে অনেকটা কষ্ট সহ্য করতে হয়েছে মেয়েটাকে, তবে আর নয়। সামনে পাত্রে যজ্ঞের সরঞ্জাম হেতু রাখা সর্ষে মুঠো ভরে নিয়ে ছুঁড়ে দিলাম ওর দিকে। মাথা সহ নিজের শরীরটা পেছন দিকে হেলিয়ে বিভৎসভাবে চিৎকার করে উঠল এলোকেশী সৌদামিনী। কেবল চোখ দুটো নয়,
মেয়েটার সারা শরীর ফ্যাকাশে সাদা হয়ে উঠেছিল, কালচে ঠোঁট দুটো নড়ছিল এক নাগারে। আমি আরো একবার সর্ষে ছুঁড়তেই আগুনের বৃত্তাকার রেখা সঙ্গে সঙ্গে ওকে ঘিরে ধরল। আমি মন্ত্রপাঠ থামালাম না, একভাবে মন্ত্রোচ্চারণের মাঝেই দেখলাম শাড়িতে আগুন ধরেছে এবং একটা কালো ধোঁয়া ধীরে ধীরে তার থেকে ওপরের দিকে শূন্যে উঠছে। এদিকে সৌদামিনীর ছটফটানিও ক্রমশ বাড়তে লাগলো। ওর বিকট আর্তচিৎকারের সাথে সাথে মিশে যাচ্ছিল ঝোড়ো হাওয়ার দাপট। আমি দেখলাম সে কালো ধোঁয়া ভয়ঙ্কর ভাবে গর্জে উঠে একটি মানব মুখের অবয়ব সৃষ্টি করল এবং কুণ্ডলি পাকিয়ে দ্রুত মিশে গেল পবিত্র যজ্ঞের আগুনে। সঙ্গে সঙ্গে তার সাথে জুড়ে থাকা সকল বিশ্রী হিংস্র চিৎকারও মিলিয়ে গেল বাতাসের আনাচে কানাচে। সবকিছু শান্ত হলে দেখলাম সৌদামিনী জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। ওর চারপাশে তখনও ধিক ধিক করে জ্বলছে আগুনের ক্ষীণ আলো, তবে সেটাও ধীরে ধীরে বুঝে আসে। ইতিমধ্যেই অতসী দেবী আর দীপ শুভ্র এসে উপস্থিত হয়েছে আমার সামনে। আমি সৌদামিনীর মাথায় হাত বুলিয়ে একটা মন্ত্র পড়লাম, তারপর পবিত্র জলের ছিটে দিয়ে একটা রুদ্রাক্ষের মালা পরিয়ে দিলাম ওর গলায়। আমাকে এমনটা করতে দেখে দীপ শুভ্র বলল, তার মানে রঞ্জনাই প্রতিশোধের তাড়নায় আমার দাদার সাথে সাথে বৌদিরও ক্ষতি করতে চাইছিল? আমি মাথা নেড়ে বললাম, এই কাল পুরুষকে না রঞ্জনা পাঠিয়েছে না মণি শুভ্রবাবুর ব্যবসায়িক শত্রু, কিছু একটা ভেবে দীপ শুভ্র বলল, তার মানে সৌদামিনীর দিক থেকে কেউ ওর প্রেমিক হতে পারে? আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, না, এই কাল পুরুষ আর কাল প্রেতকে তোমার বাবা অর্থাৎ মণি শুভ্রবাবুরই একজন বিশেষ মানুষ পাঠিয়েছেন। অহল্যা চমকে উঠলেন অতসী দেবী, অবিশ্বাস্য কণ্ঠে বললেন, না, এ হতে পারে না। ও তো আমার স্বামীর জীবন থেকে বহু বছর হলো চলে গেছিল। ও কিভাবে? দীপ শুভ্র অবাক হয়ে জিজ্ঞেস করল, অহল্যা সে কে মা? চোখে জল নিয়ে অতসী দেবী বললেন, ঘটনাটা বহু বছর আগের। জমি জমার কাজে প্রায়শই মণি শুভ্রকে সদরে যেতে হতো। কখনো সখনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বাইজি বাড়াতেও যেতেন। সেখানকারই এক জলসাঘরে অহল্যার সাথে আলাপ ওনার। এরপর অবাধে ওর কাছে যাতায়াত শুরু হলো, এমনকি মণি শুভ্র স্থায়ী রক্ষিতা হয়ে উঠল অহল্যা। নাইম মশাইয়ের থেকে সবটা জানতে পেরে আমি জমিদার বাবুকে অনেক বোঝাই। ছেলেদের দোহাই দিই, অবশেষে ওনার বোধোদয় হলে অহল্যার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। কিন্তু অহল্যা ছাড়তে রাজি হয়নি ঠাকুরমশাই। জমিদার বাবুর বিশাল সম্পত্তি আর প্রতিপত্তির মোহে পাগল হয়ে উঠেছিল ও। এ বাড়িতে পর্যন্ত চলে আসে। যেদিন লেঠেল দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, সেদিন সে চিৎকার করে এই বাড়ির উদ্দেশ্যে অভিশাপ দিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, কেমন অভিশাপ? অতসী দেবী বললেন, তিনি মণি শুভ্রকে বলেছিলেন যে তার বংশ নির্বংশ হবে, আর এত বছর পরে সে অভিশাপ সত্য হল। আমি আর কিছু বললাম না। দীপ শুভ্র ও এক পরিচারক সৌদামিনীকে ঘরে নিয়ে যায়। মণি শুভ্রবাবুর উপর থেকেও অভিশাপ কাটাই আমি, তবে সুস্থ হতে ওনার খানিকটা সময় লেগে যায়। আমি আর কিশোরী দুজনেই কয়েক মুহূর্ত চুপ থেকে বললাম, এ তো মারাত্মক ভয়ঙ্কর আর সম্পূর্ণ ব্যতিক্রমী ঘটনা শোনালেন আজ ঠাকুরমশাই। আমার কথা শেষ হলে কিশোরী জিজ্ঞেস করে, আচ্ছা, তার মানে কালপুরুষ চালনা মণি শুভ্রবাবুর রক্ষিতা করেছিল। আচ্ছা, তার কি হলো? ঠাকুরমশাই জবাব দিলেন,
আমি সম্পূর্ণ তন্ত্রটাই সাধকের দিকে ঘুরিয়ে দিয়েছিলাম। পরে দীপশুভ্রর থেকে জানতে পারি অহুলা নামক সেই মহিলা রহস্যজনকভাবে মারা গেছে। তাছাড়া বয়সও হয়েছিল তার, তাই তাকে নিয়ে বিশেষ আর কেউ মাথা ব্যথা করেনি। ও হ্যাঁ, বতসী দেবীর বড় বৌমাও বাড়ি ফিরে এসেছিল। এখন তারা সবাই মিলেই পৈতৃক ব্যবসা, জমি জমা এবং ওই সংসার সামলাচ্ছে। ম্লান হেসে আমি আর কিশোরী উঠলেও ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে ভারাক্রান্ত মনেই বিদায় নিলাম। প্রতিশোধের আগুন যে একটা গোটা পরিবারকে কিভাবে জ্বালিয়ে দিতে পারে তা আজকের ঘটনা না শুনলে কখনো জানতেই পারতাম না।